আমার নাম মাসুদ রেজা। জি, আমি পুরানা পল্টন থেকে এসেছি। পুরানা পল্টন থেকে এসেছেন। আপনাদের এই বাসাটা, যে বাসার ঘটনা আজকে আমরা শুনবো, জি। আপনার পুরো পরিবার রয়েছে স্টুডিওতে, এখানে জি। পুরো ফ্যামিলি রয়েছেন, মানে আরো অনেকেই আছেন বাসায়, যে হয়তো তারা শুনছেন। কতদিনের পুরনো এই বাসাটা? বাসাটা অ্যাকচুয়ালি এইভাবে তো বলতে পারবো না, যে আপনার আনুমানিক আনুমানিক ৮০-৯০ বছর বয়স হবে। অনেক পুরনো বাসাটা। জি, অনেক পুরনো। এবং আপনি বললেন যে আপনার বাসায় এখনো ফলের গাছ রয়েছে, আপনার বাসায় এখনো মানে, এবং এই বাসাটা ঘিরেই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমরা আসলে শুরু করবো হয়তো খুব স্বাভাবিকভাবে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ব্যাপার আসবে যে ঘটনাগুলো চমকে উঠতে হয়। সেই রহস্য রাখার জন্যই আমরা শুরু করছি আপনার ঘটনাটা। এবং আপনার যে বাসাটা, সেই বাসাটা আপনি বললেন যে সেই বাসায় শুধুমাত্র যে আপনারা ভয় পান তাই না, এই বাসায় যদি কোনো অতিথি আসেন তারাও এক ধরনের অভিজ্ঞতা নিয়ে এই বাসা থেকে ফেরেন, হ্যাঁ, কিছু অভিজ্ঞতা পাই। কিছু অভিজ্ঞতা পান। তো আপনারা আমাদেরকেও বলছেন যে আমরাও সেখানে যেতে পারি, এবং আমরা আশা করছি আমাদের অদূর ভবিষ্যতে হোক আর সুদূর ভবিষ্যতে হোক, আমরা একটা শো আপনার বাসা থেকে করব যদি সম্ভব হয়, আল্লাহর রহমতে। অবশ্যই। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। এবং প্রথম আমরা কোন ঘটনা শুনছি, সেটা কতদিন আগে ঘটেছিল? এটা 1998 সালের ঘটনা। জি, একটু আমি একটু আগে ব্যাখ্যা দিই তাহলে। অবশ্যই অবশ্যই, আপনি আপনার মতো করে বলেন। 1998 সালে আমি, আমাদের বাসাটা এরকম তিনতলা বাসা। জি একতলায় এক চাচা থাকেন, জি বা থাকেন বললে ভুল, থাকতেন। কারণ বড় চাচি, আমরা তাকে বড় আম্মা বলতাম। জি তারপরে বড় আব্বা, ওনারা মারা গেছেন। তো মারা যাওয়ার ফলে আমার চাচাতো ভাইরা, ওনারা সবাই আমেরিকা থাকেন। শুধু বাংলাদেশে থাকেন বড় বোন আর দুলাভাই থাকতেন। আচ্ছা, দোতলাতে এক চাচা থাকেন, আর তিনতলায় আমরা থাকতাম। জি আপনার 98 সালে আমি যখন এখানে ভোটার আইডি কার্ড প্রথম যখন প্রজেক্টটা শুরু হলো, হুম হুম, তা আমি কিছু ওখানে কাজ পেয়েছিলাম, ছবির কাজ পেয়েছিলাম। হুম হুম, তো ছবির কাজগুলো করার জন্য, যেহেতু ওই নিচতলায় কেউ থাকে না বা থাকতো না, তো এটা পরিত্যক্তই ছিল ওটা এক ধরনের। আচ্ছা, তা আমি আমার দুলাভাইকে বলে যে আমি এখানে, আমরা এই আইডি কার্ডের ছবির কাজগুলো করব, আপনি একটু আমাদের কাজ করার সুযোগ দেন। তো জি। দুলাভাই খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে ওখানে সুযোগ দিল। জি জি, তা আমরা ওখানে ছবির কাজগুলো করতাম। আচ্ছা, তো এটা আমার একদম স্পষ্ট মনে আছে, কুরবানি ঈদের একদিন পরের ঘটনা। আচ্ছা, তো ঈদের মধ্যে সবাই তো বাড়ি চলে গেছে। জি তো ওরা ফিরতে ফিরতে ডেফিনেটলি 4-5 দিন দেরি হবে। জি, তা আমি এই ফাঁকে মনে করলাম যে যেহেতু ওরা আসতে দেরি হবে, আর কাজের যেহেতু অনেক চাপ, তো সেহেতু আমি কিছু ছবির কাজ করে রাখি। এই 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 বাসাটাতেই আপনার যে ঘরটার কথা বলছেন, সেটার এই কিচেনটাকে আপনি বানিয়েছিলেন ডার্ক রুম, জি জি, যেখানে আসলে ছবি ডেভেলপ করা হয়, ডেভেলপ করতাম, develop করা করতাম। হয়। আর কিচেন রুমের পাশেই একটা ওয়াশরুম ছিল। আমি একটু আমরা একটু বলে দিই সবাইকে, তাহলে সবাই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাবেন যে জি, জি। একটা উনি যেটা বলছেন যে ছবি ডেভেলপ করার জন্য যে ডার্ক রুমটা থাকে, সেটা একটা অন্ধকার রুম হয়, সেখানে বিশেষ রঙের বাল্ব জ্বালানো যায়, লাল রঙের, জি, সম্ভবত লাল জি, রঙের লাল বাল্ব রঙের। জ্বালানো যায় ভেতরে। এবং সেখানে একটা এনলার্জার থাকে একটা, এবং কিছু ধরনের কেমিক্যালস থাকে, যে কেমিক্যালস থেকে একই সাথে একটা সময়, এখন সেটা বন্ধ হয়ে গেছে, নেগেটিভও যেরকম ডেভেলপ করা যেত, ঠিক একইভাবে সেখান থেকে আমরা ছবিও প্রিন্ট করতে পারতাম। একটা বিশেষ ধরনের কাগজ, যে কাগজটা আসলে কোনোভাবে আলোর সংস্পর্শে আসতে পারবে না, জি, এটা কেমিক্যাল দিয়ে। ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি যেটা Right. ছিল আমাদের আগে। তো আপনারা সেইভাবেই করতেন, এবং সেই হ্যাঁ। ডার্ক রুমটা ছিল, এবং সেটা অন্ধকার হওয়াটা খুব জরুরি। জরুরি ছিল। জি আর আমাদের এই যেটা কিচেন রুমকে যে ডার্ক রুম হিসেবে ব্যবহার করতাম, জি ঠিক তার লাগোয়া একটা ওয়াশরুম ছিল, আর সামনে একটা বড় রুম, আর লম্বা একটা বারান্দা। তো বারান্দাতে আমাদের সবাই মিলে কাজ করতাম। তো যেহেতু সবাই ঈদের মধ্যে বাড়ি চলে গেছে আর কেউ নাই, তো রাতে বেলা আমি একাই ছবির প্রিন্টগুলো করছি। ছবি কিছু প্রিন্ট মনে করলাম যে এটা আগিয়ে রাখি, ওরা আসলে কাজগুলো আমার অ্যাডভান্স জি। তো যথারীতি আমি রাতে খাওয়া দাওয়া করে আমার ডার্ক রুমে, যেটা কিচেন রুম কাম জি, জি, ডার্ক জি, রুম জি। আর কি, তা আমি ওখানে ছবি প্রিন্ট এক্সপোজ দিচ্ছি। তো এখানে আরেকটু ফ্ল্যাশব্যাকে চলে যাই।
তো আমরা যখন প্রায় রাতে আমরা কাজ করতাম, সবাই যখন একসঙ্গে থাকতাম। জি জি। তো আমাদের দুলাভাই যিনি, উনিও নাই, উনি মারা গেছেন কিছুদিন আগে। তো উনি মাঝে মধ্যে আসতেন আমাদেরকে একটু সঙ্গ দেওয়ার জন্য। কখনো কখনো উনি ফ্লাস্কে করে চাও নিয়ে আসতেন, চিপস নিয়ে আসতেন। এবং সবাই কাজ করছে, সবাই কাজ করছে, হ্যাঁ, একটু হ্যাঁ। উনি একটু সঙ্গ দিতেন, জি। একটু মজা করতেন, করে আবার উনি যথাই চলে যেতেন। তো ওনার একটা হ্যাবিট ছিল, যখন উনি অনেক সময় আসতেন, যার জন্য আমরা যদি একা কাজ করতাম তাহলে আমরা করতাম কি, মেন ডোরটা, ওটা পুরোনো আমলের বাড়ি, তো রিং গুলো ছিল বড় বড়, ফলে রিং এর মধ্যে তালা লাগালেও একটু ফাঁক থাকতো। জি। তো এই ফাঁক থাকার জন্য আমরা ভিতর থেকে ওটা খুলতে পারতাম, আর বাইরে থেকে কেউ এসেও খুলতে পারতাম। তো দুলাভাই যদি, যার জন্য দুলাভাইয়ের কাছে একটা চাবি দেওয়া ছিল, তো দুলাভাই এসে চাবি দিয়ে খুললে উনি সচরাচর ভিতরে ঢুকে আগে একটু জিজ্ঞেস করতেন, কেউ তোমরা আছো, বা আচ্ছা। কি অবস্থা। উনি জানতেন যে ডার্ক রুমে যেহেতু আমরা কাজ করছি, খুললে জি। প্রবলেম হবে, তো যার জন্য উনি জিনিসটা আগে আমাদের জিজ্ঞাসা করতো, বা উনি বলতে, সব বের হয়ে আসো, চা এনেছি বা চিপস আচ্ছা। এনেছি। যাই হোক, তো এটা আমাদের একটা সুন্দর রুটিন ছিল এবং সবাই আমরা জানতাম। তো ঈদের পর যেহেতু কেউ নাই, আমি একাই কাজ করছিলাম, তা আমি সুন্দর নিজের মনে, আপন মনে আমি এক্সপোজ দিয়ে যাচ্ছি। রাত কটা হবে আমি ঠিক বলতে পারবো না, আমার ওটা খেয়ালও নাই, এবং আমার কাছে তখন ঘড়িও ছিল না। তো আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একজন আসলেন, মেন ডোর খুললেন, সে ভিতরে আসলেন এবং সরাসরি উনি চলে গেলেন ওয়াশরুমে গেলেন, ফ্লাশ করলেন, ট্যাপ ছাড়লেন, পানি পড়া শব্দ হলো, এবং টয়লেট থেকে উনি বের হলেন, এবং জাস্ট 2-3টে স্টেপের আওয়াজ পেলাম, তারপর আর কোনো আওয়াজ নেই। আমি কিন্তু কাজ করেই যাচ্ছি। হঠাৎ কিছুক্ষণ পর আমার মাথার মধ্যে একটা কাজ করলো যে একজন আসলো, টয়লেটে ঢুকলো, তারপর বের হওয়ার পর কিন্তু আর কোনো পায়ের আওয়াজ পেলাম না। রাইট। তাহলে সে কি হাওয়া হয়ে গেল? আমার মনে মনে চিন্তা করলাম, দুলাভাই বোধহয় একটু মজা করার জন্য হয়তো আমার ঠিক ডার্ক রুমের পিছনে দরজাকে দাঁড়িয়ে আছে হয়তোবা। আবার চিন্তা করলাম, না, দুলাভাই তো এরকম কখনো করে না। করেন না। আমি চিন্তাটা বাদ দিয়ে আমি আমার কাজ করেই যাচ্ছি, কিন্তু আমার সিক্স সেন্স কিন্তু ওখানে অলওয়েজ আমাকে নক করছে যে আওয়াজটা কিন্তু আমি আর পাইনি, বের হয়ে আসে। বের হয়ে এসছে, এটুকু আমি বুঝতে পারলাম। কিন্তু তারপরে কিন্তু আর কোনো সাউন্ড পেলাম না, যে সে বের হয়ে চলে গেল না ওখানে অন্যদিকে গেল, জাস্ট 3-4টে স্টেপ, আর কোনো সাউন্ড নেই। আমি কাজ করছি ঠিকই, কিন্তু আমার মাথা কিন্তু কাজ করছে ওই দিকে, যে কি আসলো কি হলো বা কি হলো, আমি ঠিক করতে পারছি না। তারপরে একটু পর আমার ডার্ক রুমের মধ্যেই বেশ খুটখাট টুকটাক আওয়াজ পাচ্ছি। আচ্ছা। যে আওয়াজগুলো কখনোই হয় নাই, বা আমার মানে আমি যে কদিন কাজ করেছিলাম আওয়াজ কোনো পাইনি। তার চেয়েও যেটা আমার কাছে বেশি আতঙ্কিত হয়ে গেলাম, আমি স্পষ্ট বুঝতে পারছি যে এই রুমের মধ্যে কেউ একজন আছে। এটা আপনি একদম নিশ্চিত? আমি একদম নিশ্চিত, কারণ এই যেখানে আমরা কয়েকজন বসে আছি, এটা তো জি, জি। অনুভব করা যায়। হুম, আপনি লাইট নিভিয়ে দেন, তারপরে বোঝা যাবে যে হ্যাঁ, থাকে, এখানে বা, মানুষ আছে। মানুষ না থাকলে একটা যদি অন্য কিছু ইঁদুর বলেন বোঝা যায় এটা। হুম। কিন্তু একজন যে কেউ এই রুমের মধ্যে আছে, এটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। এই যার ফলে আমি আরো একটু ভয় পেয়ে গেলাম, যে আমি যখন ঢুকি তার আগে থেকে কি ওখানে ছিল না পরে ঢুকলো, কেন আমি তো জানি যে আমি ভিতরে ঢুকেছি, আলো জ্বালিয়েছি, তারপর তো সব প্রিপারেশন নিয়ে তো কাজ শুরু করি, তখন তো জি, জি, কাউকে জি। দেখিনি। কিন্তু একজন যে ভিতরে কোন একজন আছে, এটা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। প্লাস ওই যে একজন আসলো, টয়লেটে বের হয়ে গেল, তার সাউন্ড পাচ্ছি না, এই দুটো জিনিস আমাকে আরো একটু ভাবিয়ে তুললো, যে কাহিনীটা কি বুঝতে পারছি না। আমি কাজ করছি যে আমাকে জাস্ট মাইন্ডটাকে আমি এদিকে নিয়ে আসার চেষ্টা করছেন যে ওটা হয়তো আমার শোনার ভুল, বা কিন্তু তারপরও আমার ভিতরে কিন্তু ওইটা বারবার নক করছে, যে স্বাভাবিক, যে কে যেন একজন বের হয়েছে, কিন্তু তার আমি আওয়াজটা পাইনি। যাই হোক, তার কিছুক্ষণ পরে আরেকটা যে ঘর আছে পাশে, যেখানে আমাদের অনেক কিছু কাগজপত্র, হ্যানত্যান ফাইলপত্র থাকে, ওই ঘরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে চেয়ার টানার,
টেবিল টানার, তারপর ধূপ ধাপ। তার মানে চোর আসলো নাকি? স্বাভাবিক, হ্যাঁ, এরকম চোর চিন্তা আসলে মাথায় তো আসাটা খুবই স্বাভাবিক। কি নিম আমার এখান থেকে? একদম। কারণ এমন তো দামি কোনো জিনিসপত্র না, আমাদের কিছু কাগজপত্র, ফাইলপত্র মানে এগুলো তখন আছে। নানান রকমের জিনিস আপনার মাথার মধ্যে ঘুরপাক মানে- খাচ্ছে। আর এই জিনিসটা তো আমার কাছে কখনো হয়নি। হুম, হঠাৎ সেটাই তার জন্য আমি একটু মানে বেশ একটু ঘাবড়ে গেছে। আতঙ্কিত। আর আরেকটা ব্যাপার তখন আমি পাশাপাশি খেয়াল করলাম, এটা একটু বলে রাখি, যে আমাদের বাসার ভিতরে একটা আম গাছ আছে একটা, এবং সেটা কিন্তু আমি যেটাকে আমাদের ওই ডার্ক রুম, কিচেন রুম যেটা আর কি, ওটার পাশেই। আচ্ছা, এবং তখন মনে হচ্ছে যে একটা মানে ঝড় হচ্ছে, মানে গাছটাও বেশ ঝড়ের একটা গাছের একটা আওয়াজ হয় কিন্তু হ্যাঁ, অবশ্যই হয়। তো এটা মনে হচ্ছে যে একটা ঝড়ও হচ্ছে, কিন্তু বাস্তবিক হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। জি। তো যাক, অনেক আমি নিজেকে আমি আবার একটু কন্ট্রোল করলাম, করে আমি আবার কাজ শুরু করলাম, যে কাজ করছি কিন্তু ওটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে যে কি যেন একটা হচ্ছে, মানে আমি ফাইন্ড আউট করতে পারছি না। তো করতে বেশি আমি একটু ঘাবড়ে গেলাম, যে আমি যেটাকে অ্যাকসেপ্ট করছি যে আমার রুমের মধ্যে কেউ একজন যে আছে, এটা তো আরেকটু মানে স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ, কেউ একজন মানে আসলে আছে এবং রুমের মধ্যে নড়াচড়া করছে। তো আমি বেশ মানে খুবই বেশ ভয় পেয়ে গেলাম। তো কাজ করতে আমি মনে করলাম আজকের মতো এখানে স্থগিত করি, আর করব না। এরকম চিন্তা ভাবনা জাস্ট করেছি যে তাড়াতাড়ি আমি চলে যাই এটা বন্ধ করে। ঠিক সেই সময় মানে আমি যেখানে ডার্ক রুম যেটাকে বানিয়েছি তার সামনে একটা লম্বা একটা বারান্দা আছে। আচ্ছা, এই বারান্দাতে একটা আওয়াজ পাচ্ছি, পায়ের আওয়াজ, মানে একজন হাঁটছেন। আচ্ছা, আমি খুব কান খেয়াল করে দেখি যে হাঁটছেন, তার পায়ে খড়ম। আচ্ছা, এবং আরেকটা শব্দ আসছে, সেই শব্দটা আমি অনেক চেষ্টা করে বের করলাম, তার হাতের লাঠিও আছে। তার মানে একসাথে খড়মের ঠক এবং লাঠির একটা আওয়াজ, কারণ আপনার আওয়াজটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট, খড়মের আওয়াজ একরকম আসছে, লাঠির আওয়াজ একরকম আসছে। এবং সেই বারান্দা থেকে এই মাথা থেকে ও মাথা যাচ্ছে, আর ঠিক আমার এই রান্নাঘরের গেটটার কাছে আসা মাত্র সে দুটো করে ঠোকা দিচ্ছে, দিয়ে আবার চলে যাচ্ছে মেঝেতে। বুঝতে পেরেছি। আবার ওই মাথায় চলে যাচ্ছে, আবার আসছে। এরকম 2-3 বার হওয়ার পর আমি দেখলাম এই সাউন্ডটা খুব চেনা আমার কাছে। তো অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার দাদা হাঁটতেন হাতে লাঠি নিয়ে, এবং উনিও পায়ে খড়ম দিতেন। তো বেশ তখন একটু মানে আমার প্রতি খুব নার্ভাস ফিল করলাম, যে মনে হয় আজকে আমার এখানে কাজ করাটা বোধহয় হয়তোবা প্রবলেম হচ্ছে, তো আমি মনে কাজটা বন্ধ করে দেই, মানে এটাই উচিত হবে। তো যথাযথ আমি তাড়াতাড়ি যেগুলো এক্সপোজ দিয়েছিলাম, ওগুলো জানেন, আপনি প্রথমেই বলেছেন যে আলো লাগলে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি প্যাকেট করে আমি প্যাকেটটা এক জায়গায় একটু সাইডে উঠে যে রাখলাম। আর আমি যেখানে বসে কাজ করছিলাম, যে এনলার্জারটা ছিল, ঠিক তার ডান সাইডেই কিন্তু মেন ডোর বের হয়ে যাওয়ার। তা আমি একটু উঠে যে প্যাকেটগুলো ওখানে রাখলাম, রেখে সরাসরি আমি বের হয়ে, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এটাই, হ্যাঁ একদম, বের হয়ে যাব বলে আমি আসছি। যেখানে ডোর, আমি সোজাসুজি এসে হাত দিয়ে কিন্তু এখান থেকে দেয়াল। জি, আমি আপনার নিজের বাসা, আপনি বড় হয়েছেন, এবং বড় হয়েছে, এবং আমার তো মুখস্থ যে আমি এই যে বসে আছি, আপনি এই যে স্টুডিও, আপনার তো জানা আছে, লাইট অফ করলে আপনি কিন্তু জানবেন যে আপনার ডোরটা কোন দিকে, কারণ আপনি কোন দিকে বসে আছেন, আপনার ডোর কোন সাইডে। আমি হয়তো নতুন আসলে আমি হয়তো না জানতে, কিন্তু জন্ম থেকে মানে বেড়ে উঠছেন আপনি ধীরে ধীরে, সেখানে তো কোনো ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। আমি কি উল্টা দিকে আসলাম, তাহলে অপোজিটে হয়তো ভুল করে ফেলেছি আমি আতঙ্কে। অপোজিট ওইভাবে চিন্তা করে আমি আবার ঠিক আগিয়ে গেলাম, হাত দিলাম, একই ব্যাপার, ওখানে ওয়াল। তাহলে ডোর কোন দিক গেল? আর আমি যে লাইট জ্বালাবো এটাও পারছি না, এই জন্যে যে ঠিক ওই ডোরটার পাশে লাইটের সুইচটা। তার মানে আপনার লাইট জ্বালাতে হলেও আগে দরজাটা খুঁজে বের করতে হবে, কারণ দরজাটা না পেলে আমি তো লাইটের সুইচটা পাচ্ছি না, তো আমি তো দরজাটাই পাচ্ছি না, লাইটের সুইচটা পাবো কি হবে? আমি তো পুরোপুরি দিক হারিয়ে ফেলে দিয়েছি। আমি আস্তে আস্তে আমি হাত দিয়ে যাচ্ছি, যে দেখি এক সময় ডোরে তো আমার হাত পড়বেই। সেটাই, আমি দিকেই হাত দিই, শুধু
দেওয়াল। তখন তো আমি রীতিমতো মানে ঘামতে শুরু করলাম যে আমি তো বোধহয় আটকে গেছি। আমি কিন্তু চিৎকার করলে তো কেউ শুনতে পাবে না। সেটাই, আর তখন মোবাইলের যুগও না যে মোবাইল করে অনেক আমাকে আগের জানাবো। ঘটনা এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে এত নার্ভাস হয়ে গেলাম এবং এত ভয় পেয়ে গেলাম যে আমি কি আদৌ এখান থেকে বের হতে পারবো, বা সারাটা রাত কটা বাজে, ভোর হতে কতক্ষণ বাকি, বা কতক্ষণ আমাকে এইভাবে সেটাই বন্দি তো। থাকতে হবে। হুম, হুম, হুম। তা আমি কি করি আমি আর মানে ইয়ে হয়ে গেলাম। এটার চাইতে তখন যেটা মানুষের হয় সচরাচর, এরকম সিচুয়েশন হয় কি আরো খারাপ খারাপ চিন্তাগুলো মানুষের মধ্যে বেশি বেশি আসে, আসে। হ্যাঁ একদম। তো ভয়ের আরেকটা কারণ হচ্ছে যে তখন আমার মনে মনে চিন্তা হচ্ছে ইনকেস যদি এখন যদি কেউ পট করে দরজাটা খুলে সামনে দাঁড়ায় আর তার চেহারা যদি বিভৎস হয়ে থাকে হুম, হুম, বা হুম। ভয়ঙ্কর চেহারা হয়ে থাকে তাহলে কি হবে। এটা আরো ভয় পেয়ে গেলাম। আমি কি করি, ঠিক সেই সময় আবার সেই ঘরের মধ্যে আওয়াজটা শুরু হয়ে গেল এবং উপর থেকে মনে হয় কি জানি একটা খুলে পড়লো, আমার পাশ দিয়ে পড়ে গেল। আমি চিন্তা করলাম যে উপর থেকে যদি সিলিং থেকে কিছু পড়ে এবং যদি ভারী কিছু হয় আমার মাথায় যদি পড়ে, তা আমি তখন পড়ে থাকবো সেন্সলেসে। পরের দিন ছাড়া তো কেউ তো আমাকে মানে জানতেও পারবে না। হুম, হুম, হুম। মানে রীতিমতো তখন সবগুলো ভয় এসে একত্রে, এদিকে জানের ভয়, ভূতের ভয়, যেটাই বলেন, মানে আমি মানে কিংকর্তব্য বিমূঢ়, আমি মানে কি বলবো, মানে দাঁড়িয়ে আছি চুপচাপ, যে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। তো চিন্তা করলাম তাহলে হঠাৎ করে মাথায় ঢুকলো, আচ্ছা আমার ইনলার্জারের বডিটা খুলে আমি লাইটটা জ্বালাই, ইনলার্জারের ভিতরে হুম, লাইট হুম, আছে, সেটাই। তাতে আমি দেখতে পাবো। হয়তো আমার কিছু পেপারস নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমার হয়তো। জানাও নাই কতগুলো হুম, হুম, পেপারস হুম। বের হয়ে আছে করে রেখেছি বা কি ব্যাপার। আচ্ছা যেটা যাই যাক, আমি আগে জানটাকে বাঁচাই। যথারীতি আমি ইনলার্জারের কভার খুললাম, খুলে সুইচ দিলাম, বাল্ব জ্বলে না। বাল্ব জ্বলে না মানে কারেন্ট অফ হয়ে গেছে। কিন্তু আমি একটু ফাঁক বুঝতে পারছি যে না, বাইরে তো আলো আছে। আশপাশে বিল্ডিং এ আমি একটু আভা দেখতে পাচ্ছি, তাহলে আমার বাল্ব জ্বলছে না কেন? মানে যেটাকে বলা হয় কি আপনার এই যে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। ঠিক এমনি তো ভয় পাচ্ছি, তারপর আমার ইনলার্জারের বাল্ব জ্বলে না, তারপর আবার ডার্ক রুম, যেখানে ডার্ক এমনি অন্ধকার। সেটাই। মানে আমি সত্যি মানে সরাসরি বলতে পারেন যে মানে একদম হতভম্বর মতো আমি মানে দাঁড়িয়ে আছি। এবং নিজেকে আর ট্র্যাপ মনে আমি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে করছে যে যে আমি দৌড়টা দিব কোন দিকে, আমি তো দরজাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আবার মনে করি চিৎকার করি, আমি চিৎকার করলে তো কেউ শুনতেও পাবে না। এই চিন্তা করতে হঠাৎ করে আমার মাথায় মানে চিন্তা করতে আমার একটা খেয়াল হলো যে আমি তো ড্রয়ারের মধ্যে একটা লাইটার রেখেছিলাম, আচ্ছা। লাইটারটা আছে কিনা দেখি। তো যথারীতি ড্রয়ারের মধ্যে হাতটা দিয়ে আমি এদিক ওদিক খুঁজতে, হ্যাঁ লাইটারটা পেলাম, লাইটারটা আছে। লাইটারটা জ্বালালাম, আমি তো নিজেই হতভম্ব, আমি একদম সরাসরি দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি, অথচ এতক্ষণ পাচ্ছিলেন দরজা না। খুঁজে পাচ্ছি না। আমি তো মানে নিজেকে নিজে বুঝতে পারছি না যে আমি কি উল্টাপাল্টা কিছু দেখছি না আসলে আমি উল্টা দেখেছিলাম। হুম, হুম, হুম। তারপর দেখি যে না, আমি একদম দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি। রাইট। যাক আমি আস্তে দরজাটা আমি মানে খুব সাহস নিয়ে খুললাম, যে বাবা আল্লাহ আল্লাহ করছি যে খুলে যেন আমি কোনো কিছু দেখতে না পাই, যে কোনো বিভৎস কোনো কিছু বা কেউ দাঁড়িয়ে আছে বা কি বলতে পারেন। চোখটা বন্ধ করে খুব আস্তে করে দরজাটা আমি খুললাম। খোলার পর আমি বের হয়ে এসে দরজাটা আমি জাস্ট বাইরে থেকে ভিড়িয়ে দিলাম। দরজাটা ভেরানোর সাথে সাথে আমার চোখে একটা বাম দিক থেকে একটা আলো মতো কি একটা চোখে বাঁধলো, যে কি এটা। তো আমি আস্তে করে বাম দিকে আমি মাথাটা ঘোরালাম, তো বারান্দাটা বেশ বড় আমাদের। আচ্ছা। তো এই বারান্দার একদম শেষ মাথায় আমরা যাকে বড়াম্মা বলি, মানে বড় চাচিমা, উনি একটা চেয়ারে লাল শাড়ি পরে বসে আছেন। উনি কি তখন জীবিত ছিলেন? না, উনি তো মারা গেছেন অনেক উনি আগে। অনেক আগে মারা গেছেন। আচ্ছা। উনি লাল শাড়ি পরে, আর বড়াম্মা খুব ফর্সা ছিলেন, হুম, হুম। খুব ফর্সা, ঠিক ওই রকম অনেক ফর্সা। উনি একটা বসে আছেন চেয়ারে লাল শাড়ি পরে, আর আমার দাদা ঠিক পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে ওনার পাশে, ওনার মাথাটা একটু নিচু করা দাঁড়িয়ে আছেন। সব মিলে গেল তখন, এই যে খড়ম, তখন, হ্যাঁ, লাঠি। তখন আমি বুঝতে পারলাম যে আমি যেটা শুনেছি আমি ভুল ভুল শুনিনি। শুনেননি। আপনার দাদা তখন জীবিত নন? না, দাদা তো মারা গেছেন আরো 81-এ। সেটাই। আমি হতভম্বের মতো হা করে দিকে তাকিয়ে আছি। তো তারপর দেখলাম যে আমার বড় চাচিমা আস্তে হাতটা তুলে আমাকে এভাবে ইশারা করলো
ডাকছে, মানে তার কাছে যাওয়ার জন্য। আমিও কিন্তু বোকার মতো ওনার দিকে হা করে আমি চেয়ে আছি, আমি কোথায় আছি বা কি দেখছি আমার কোনো এই মুহূর্তে মাথায় আমার কিছু কোনো নেই। সেন্স নাই। হঠাৎ মানে আমি নিজেকে কন্ট্রোল করলাম যে এখন আমার একটাই রাস্তা আছে, এখান থেকে দৌড় দিয়ে বের পালিয়ে হয়ে যাওয়ার। তো যথারীতি আমি দৌড় দিয়ে বের হয়ে এসেছি, কিন্তু মেন গেটের তো তালা দেওয়া, জি। আমি- বাইরে থেকে তালা দেওয়া, তো আমি তো দরজাটা খুলতে পারছি না। চাবি নিয়ে ভিতর দিয়ে হাত দিয়ে যতই আমি তালা খোলার চেষ্টা করি, তখন তো নার্ভাস যেটা আরো, হ্যাঁ, হয়ে থাকে উল্টা পাল্টা। সেটাই। একসময় কি হলো, হাত থেকে আমার চাবিটা গেল পড়ে। আল্লাহ, আরো ভয়ের ব্যাপার, মানে আরো ভয়ের ব্যাপার। এখন চাবিটা আমি তুলতে হচ্ছে, আর পিছনে আমার সবসময় মনে হচ্ছে কি পিছনে বুঝতে আমার এই বড় আমার দাদা বোধে আসছে। হ্যাঁ, মানে দেখেছেন আপনি ওখানে, মানে একদম দেখে মানে এখন এসেছেন। একবার পিছনে তাকাই, আর একবার এই করতে করতে চাবিটা যে আমি হাতে নিব, নিয়ে তালাটা যে আমি খুলবো, এটাও আমি বারবার মিস করে ফেলছি। খালি মনে হচ্ছে এই বোধে পিছনে বোধে আসলো, এই বুঝি পিছনে আসলো। দেখ কোনো মতে আমি উঠে, মানে যে কোনো ভাবে হোক হঠাৎ করে তালাটা খুলে গেল, আমি তালাটা খুলে ওইভাবে দরজাটা খুলে রেখে আমি দৌড় উপরে। জি। তো দৌড় দিয়ে আমি কিছু আর বলিনি, এরা তো ঘুমাচ্ছিল, হুম। আমি চুপচাপ শুয়ে পড়লাম। সকালে উঠলাম, ওঠার পর উঠেই আমার ফার্স্টে আমার মাথায় ঢুকলো এটা, যে কালকে রাতে কি কি ঘটেছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি এটাও আমার মনে আছে যে আমি বের হয়ে আসার পর আমি কিন্তু দরজা লক করি, তালা দিইনি। আমি তালা এবং চাবি দুটো নিয়েই কিন্তু আমি উপরে উঠে এসেছি। তা আমি মনে করলাম তাহলে এবার যে নিচে একটু দেখে আসি কি অবস্থা, বা রাতের বেলা কেন এলার্জার লাইট জ্বললো না, বা আমার কাপ পেপার গুলো কি হলো, জি। এটা দেখার জন্য আমি ফ্রিজের উপরে রেখেছিলাম তালার চাবিটা। আমি যে দেখি চাবি আছে কিন্তু তালাটা নাই। আমি চিন্তা করলাম আমি কি তালা দিয়ে আসলাম না তালা সহকারে নিয়ে এসেছি। আমার এটা মনে স্পষ্ট মনে হয় তালা আমি টিপিনি, তালা চাবি সহকারে আমি উপরে চলে এসেছি। আমি যাক হাতের চাবিটা নিয়ে আমি নিচে নেমে গেলাম, যে দেখি আবার কেটে কিন্তু তালাটা দেওয়া আছে। তা মনে করলাম হয়তো আমি হয়তো লাগিয়েছি, আমার হয়তো খেয়াল নেই। এনে আমি তালা খুললাম, খুলে ভিতরে গেলাম। যাওয়ার পর তখন চিন্তা করলাম যে এই বারান্দার শেষ মাথাতেই বড় আম্মা বসছিলেন। তা আমি আস্তে উকি দিয়ে একটু তাকালাম, দেখি এখনো বসে আছেন কিনা। একটু ভয় ভয় নিয়ে তাকালাম যে এখনো বসে আছেন কিনা দেখি। সেটাই। তো দেখি না, উনি নাই। কিন্তু অবাক কাণ্ড যেটা পরে আমার মনে পড়েছে, এবং ওখানে আমি যেটা বাস্তবে যেটা দেখলাম, বড়মা যেখানে বসেছিলেন তার সামনে আমাদের একটা ডাইনিং টেবিল রাখা ছিল। আচ্ছা। ওটা আমার ভাইয়ের ডাইনিং টেবিল ছিল, ওখানে আপাতত রেখেছিলেন, এবং 6টা চেয়ারও দেওয়া ছিল। ওই ছিল আমার কর্মীরা ওই টেবিলে বসতে, ওই চেয়ারগুলো বসতে কাজ করতেন। আর সামনে আরেকটা ছোট টেবিল ছিল, ওখানে ওরা বসে থাকতো। কিন্তু আমি যখন রাতে যখন দেখেছিলাম তখন ওই টেবিলও দেখিনি, ছোট টেবিলটাও দেখিনি, কারণ সম্পূর্ণ ছিল ফাঁকা। ওনারা বসেছিলেন একদম শেষ মাথায়। রাইট। কিন্তু এখন যে দেখি কি টেবিলের জায়গাতেই আছে, ওই ছোট টেবিলটাও ওখানে আছে। তারপরে আমি আমার ডাইরেক্ট রুমে ঢুকলাম, দেখে হ্যাঁ রাতে আমি যা যা করেছি যে সব কাজগুলো ঠিকঠাক আছে। ওইভাবেই আছে, ওইভাবে আমি মানে হাফ ডান অবস্থায় ছিল। তারপরে আমি টয়লেটও আবার একটু আমি খুললাম, খুলে দেখলাম টয়লেটেও পানির আমি ইয়েগুলো দেখেছি, যেখানে পানি পড়েছে। তো যাক আমি আর কাউকে কিছু বললাম না, আমি বের হয়ে আসলাম। কিন্তু এই রহস্যটা আমি এখনো মানে উদ্ঘাটন করতে পারিনি, আমি কেন যে কি কেন জানি- এরকম হলো। জি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো, আপনার আরো অনেক ঘটনা আছে এই বাসা নিয়ে, সেগুলো আমরা শুনবো। এবং এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আপনি, মানে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে যে যেই বাসাটায় আপনি বড় হয়েছেন এবং যে বাসাটায় আপনার জন্ম হয়েছে, জন্ম থেকে যে বাসাটায় আছেন প্রতিটা ইঞ্চি আপনার চেনার কথা, সেই বাসাটায় হঠাৎ করেই আপনি আবিষ্কার করলেন যে আপনি কোনো একটা জায়গায় আটকা পড়েছেন এবং চারিদিকে প্রচন্ড অন্ধকার, আপনার ঘরের লাইট জ্বালাতে পারছেন না, বাইরে কারো অস্তিত্ব টের পাচ্ছেন, এমনকি ঘরের ভেতরেও। এবং সেই মুহূর্তেই আপনার যদি মনে হয় যে এই মুহূর্তে আমাকে এই ঘর থেকে বের হয়ে চলে যেতে হবে, এবং সেই মুহূর্তে আপনি আবিষ্কার করলেন যে আপনার এই ঘরটিতে চারিদিকে দেয়াল, এবং চারিদিকে দেয়াল হলে এটা একটা কংক্রিটের কবরের মতো লাগার কথা, তাই না? যে কোনো দরজা নাই, কোনো কিছু নাই, এবং আপনি শুধুমাত্র চারিদিকে হাতড়ে বেরিয়ে যেদিকেই যাচ্ছেন সেদিকেই দেখছেন দেয়াল, এবং এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। দরজা পাচ্ছেন না, সুইচ পাচ্ছেন না, লাইট চালানোর যে চেষ্টা করছেন সেটাও পাচ্ছেন না। খুব অদ্ভুত রকমের একটা অনুভূতি হওয়ার কথা। কিন্তু সেই চিরপরিচিত বাড়ি এবং সেই চিরপরিচিত মানুষ, যারা খুব কাছের মানুষ থাকেন, তারা যখন আমাদের ছেড়ে চলে যান, আমরা কেন যেন তাদেরকে
সাধারণত মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর দেখতে চাই না। সুতরাং তারা যখন অন্য কোথাও চলে যান, না ফেরার দেশে চলে যান, সেখান থেকে যদি কোনো সময় এসে আমাদের সামনে পড়ে যান, আমরা ভয়ই পাই, আমরা তাদেরকে ঠিক সেভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। তখন আরিফুল আমাদের দুর্গাপুর রাজশাহী থেকে লিখেছেন, তিনি নিয়মিত শোনেন আমাদেরকে এবং এবং আমাদেরকে এখনো শুনছেন। রিমন ময়মনসিং থেকে আমাদেরকে এসএমএস করেছেন এবং এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এমসি মুস্তাফিজুর রহমান, এছাড়াও আমাদেরকে ইশিকা এসএমএস করেছেন, লিখেছেন যে দিস স্টোরি ওয়াজ অসম এবং তার কাছে ভয় লেগেছে। গোলাম রাব্বি ফ্রম মিডফোর্ড এসএমএস করেছেন আমাদেরকে পূর্বা ফার্ম গেট থেকে এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন জ্যাকলিন নাটোর থেকে, এছাড়াও আমাদেরকে সাকিব এসএমএস করেছেন রাজশাহী থেকে এবং ফার্স্ট যে ঘটনাটা সেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফার্স্ট ঘটনার অনেক প্রশংসা পেয়েছে। আমরা যারা ফার্স্ট ঘটনাটার প্রশংসা করেছেন তাদের একটু বলি। ব্রক আমাদেরকে এসএমএস করেছেন, সেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএস করেছেন খায়রুল সিলেট থেকে। তারা 3 ফ্রেন্ড মিলে শুনছেন, একটা শপিং কমপ্লেক্স থেকে তারা শুনছেন এই মুহূর্তে। এছাড়া আমাদেরকে হিল্লোল এসএমএস করেছেন, খুব এনজয় করছেন তিনি, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, অসাম হচ্ছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতি সপ্তাহে আপনারা থাকেন এবং প্রতি সপ্তাহে আপনারা আমাদের এসএমএস করেন। SH আবরার আমাদেরকে হাজারীবাগ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা সেই। আমাদেরকে কাশফি আগারগাঁও থেকে এসএমএস করেছেন এবং তিনি আই জাস্ট লাভ ভূত এফএম। এছাড়া আমাদেরকে আরো অনেকেই এসএমএস করছেন এই মুহূর্তে। যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন অডিও ক্লিপের মাধ্যমেই। আর আমাদের ফেসবুক অ্যাড্রেস যে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমি দেখতে পাচ্ছি সেই রকম স্টোরি লিখেছেন তানভীর তাহজাব, আমার যে পেজটা রয়েছে সেখানেই দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদেরকে বামুনডাঙ্গা থেকে প্রথম লাইভ শুনছেন মাসুদ রানা লিখেছেন। নিশ্চুপ রাজকন্যা আমাদের এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে জিহাদ আকাশ তার কাছে। এছাড়াও রিজন আনিম তার কাছেও ভালো লেগেছে। ড্রাইভার সেকেন্ড স্টোরি শুনতে চান আমাদের কাছে আশিকুর রহমান তুষার, আমরা কিছুক্ষণের মধ্যে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এছাড়া আমাদেরকে রাইভি রিজন এখানে কমেন্ট করেছেন, আরো অনেকেই কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। ভেরি নাইস লিখেছেন। এছাড়াও লিখেছেন জোস হচ্ছে ভাইয়া, সবুজ জিবু। এছাড়া আরো অনেকেই ফেসবুকে আছেন এখানে এবং তারা সবাই ফেসবুকে কমেন্ট করছেন, আপনিও সেখানে গিয়ে পার্টিসিপেট করতে পারেন। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, সুতরাং বিরতি নিতে হচ্ছে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আপনারা এর মধ্যে অনেক এসএমএস পাঠিয়েছেন, অনেক কিছু করেছেন, ফেসবুকে লিখেছেন অনেক কিছুই। আমরা সেটাতে একটু পরে আসি, কারণ এই মুহূর্তে আপনাদের যেটা চাওয়া ছিল সেই অনুযায়ী আমাদের সাথে আমরা কানেক্ট করতে পেরেছি মিস্টার আকাশকে এবং তিনি এখন সরাসরি আপনাদের সাথে কথা বলবেন, জানাবেন যে কেন তিনি তার পেশা পরিবর্তন করেছেন। হ্যালো আকাশ। ওয়ালাইকুম। কালকে গত শুক্রবারে আর কি, কালকে বলছি গত শুক্রবারে আপনার প্রথম ঘটনা শুনেছিলাম, যে ঘটনার জন্য আপনি প্রচন্ড ভয় পেয়েছিলেন, কিন্তু তারপরে একটা সময় আপনি অ্যাম্বুলেন্স চালানো পুরোপুরি ছেড়ে দিলেন। এই ছেড়ে দেবার পেছনে কারণটা কি? সেটা পিছনে একটা ঘটনা, সেটা হচ্ছে আমার জীবনে মানে সবচেয়ে বড় ঘটনা আমি মনে করি। যেটা মানুষের অনেকেই নাকি মিথ্যা ঘটনা দেয়, বাট আমি মনে করি যে সেখানে যাদের সাথে ঘটে তারা বুঝতে পারে যেটা সত্যি না মিথ্যে। জি। সেক্ষেত্রে আমি একদিন মানে আমার প্রথম দিন আমরা ডিউটি করি কি 12 ঘন্টা, সকাল 10টার দিয়ে পরের দিন 10টায় গাড়ি অন্যকে দিয়ে বুঝিয়ে আসি। আচ্ছা। আমাদের একদিন এক রাত ডিউটি করতে হয়, মানে অ্যাম্বুলেন্স যারা চালায় বা যারা জানে তারা জানে এটা বিষয়টা। জি। আমি আগের দিন গাড়ি চালাইছি, সারাদিন চালাইছি, আগের দিন চালাইছি। সেদিন আমার মানে কোনো
টিপ হয় নাই, মানে কোনো জায়গায় আমি গাড়ি চালাইতে পারি নাই। আমার টিপ হয় নাই কারণে আমি পরের দিন সকালবেলা আবার ফিরে আসি বাসায়। জি এটা সন্ধ্যাবেলা মানে আসরের পরে আমার মনে হয় যে আমাকে তো টাকা নেই, আমি আবার যাই গিয়ে দেখি অফিস থেকে যদি কোনো একটা গাড়িতে, তাহলে আমি আজকে গাড়িটা চালাবো। জি আমি যত যাই অফিসে যে বলি আমাকে একটা গাড়িতে আমি চালাবো, তখন তুমি বলো ঠিক আছে আজকে তো একজন ড্রাইভার আসে নাই, তুমি চালাও গাড়ি একটা। জি আমি আবার ওই গাড়ি নিয়ে আমাদের স্ট্যান্ডে যাই, ইমার্জেন্সি মানে মেডিকেলে, ওসমানী মেডিকেল। কারণ সেখানে ইমার্জেন্সিতে যাওয়ার পরে আমি এখানে অনেকক্ষণ বসার পর দেখি না কোনো কেউ কথাবার্তা বলছে না। আমি চিন্তা করি যে ঠিক আছে তাহলে আমি এখানে চলে যাই, রাত্রেবেলা আবার মানে উপরে যাবো। কারণ আমরা মূলত কি করি, দিনের বেলা নিচে বসে থাকি আর উপরে রাত হলে আমরা উপরে যাই, গিয়ে প্রতিটা ওয়ার্ডে বসে বসে থাকি। যখন কেউ মারা যায় বা মানে কেউ যেতে চায় তখন তারা নিচে আসবে যাবে, কান্নাকাটি করে, অনেকেই অ্যাম্বুলেন্স খুঁজে পায় না, সেক্ষেত্রে আমরা উপরে যেয়ে বসে থাকি। আচ্ছা, সঙ্গে সঙ্গে মানে ওনাদের হেল্প হয় যেন এই জন্য। হ্যাঁ, সেই কারণে জি আমরা গিয়ে উপরে গিয়ে বসে থাকি। সেদিন আমি যে চাই যে আমি এখন ঘুমিয়ে যাই, যেহেতু আমি নাইট করছি আগের দিন, ঘুমাইনি। সেক্ষেত্রে আজকে যে এখন গিয়ে ঘুমাই যে গাড়িতেই, তারপরে আমি সন্ধ্যা 8টা-9টার দিকে আবার খেয়ে দিয়ে উপরে উঠে যাবো। জি তখন আমি আবার গাড়ির কাছে যাই, গিয়ে গাড়িতে শুয়ে থাকি। তখন আমার ঘুম প্রায় মানে চলে আসে। সন্ধ্যা আজান দিয়ে দেয়, মানে সন্ধ্যা আজান দেওয়ার সময় আমাকে একজনে বলে যে আমরা তো ইমার্জেন্সির সামনে সব গাড়ি নিয়ে যাচ্ছি, 4-5টা গাড়ি আছে, খেয়াল রেখো, তুমি থাকছো। আমি বলছি হ্যাঁ আমি আছি, আমি 10টার দিকে উপরে উঠবো। উপরে যাবে না? আমি বললাম 10টার দিকে উপরে যাবো। আমি বলছে যে ঠিক আছে তাহলে থাকো। আমি গাড়িতে টেচারে শুয়ে থাকি, আমরা তো টেচারেই ঘুমাই। মানুষ অনেকেই বলে যে আমরা টেচারেই ঘুমাই, মূলত আমরা সবাই অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে অনেকেই শুনতেছে, আমি টেচারেই ঘুমাই আমরা। জি আমি এখানে শুয়ে থাকি। সন্ধ্যার কিছুক্ষণ পর একজন লোক এসে আমাকে মানে দরজা টান দিয়ে খুলে ফেলছে এসেই। আমি ওনাকে বললাম যে কি, উনি বলতে মানে পুরো সিলেটি ভাষায় বলতেছে যে পিতা বা যাই বাহিনী, মানে আমরা সিলেটি কথা বলি যাই বাহিনী। আমি বললাম যে হ্যাঁ যাইমু, কই যাই পাইমু নি, কারণ তুমি ইমার্জেন্সি সামনে গাড়ি লো, আমরা ডেড বডি নামাই দিয়েছি। আচ্ছা, আমি তো বলছি যে ঠিক আছে তো ঠিক পাই দিয়েছি যাই গি। তারা যেমন মানে কথা বলছে, তখন আমি মনে করছি নিশ্চয়ই আশেপাশে কথা হবে, আমি আর জিগাই নাই। জি নাচ গানের কারণে উনি আমাকে নিয়ে গেছে ইমার্জেন্সির সামনে। আমি মানে উনি চলে গেছে, আমি জিজ্ঞেস আপনি যাবেন না, উঠেন। ওই বলছে যে দাদা আমার ওষুধ গুনটা আছে, আমি দিয়াই ফার্মেসি সিলেটের কাছে বলতেছি। সেক্ষেত্রে আমি বলতেছি যে আমি ফার্মেসিতে ওষুধগুলো দিয়ে আসতেছি। জি ঠিক আছে আপনি দিয়ে আসেন, আমি ইমার্জেন্সি সামনে যে কি রুগী না, উনি বলছি ডেড বডি। আমি বলছি ঠিক আছে আমি তুলতেছি, আপনি যান। জি তখন আমি ডেড বডি তোলার জন্য ইমার্জেন্সির সামনে গাড়িটা নিয়ে আসলাম, অনেকটা দূর, প্রায় 3 থেকে 4 মিনিট লাগে। সিলেটের তারা অবশ্যই চিনতেছে, পার্কিং থেকে ইমার্জেন্সি অনেকটা দূর। এখানে আমি গাড়ি নিয়ে আসি, এসে ডেড বডিটা তুলি। আর এখন আমাকে একজন তুলে দিচ্ছে, সে আমাদের মেডিকেল স্টাফ। জি নাজমুল ভাই, উনি আমাকে ডেড বডিটা তুলে দিয়ে বলছে যে যাও কি বা মাথা লাগতো না, অনেক টাকার কথা বলতেছে, মাথা লাগতো না, যাও কি বালা মানুষ আছে। আমি রীতিমতো ওদেরকে নিয়ে তুললাম, তুলে মানে মেডিকেল বাইরে জিজ্ঞেসি কোথায়, ওনারা বললো যে ময়মনসিং যাবে। জি আমি বললাম যে উনি তো মনে মনে বললাম যে উনি সিলেটে বলছে, হয়তো সিলেট অনেকদিন থাকে, সেক্ষেত্রে আমাকে বলতে ঠিক আছে আমি যাই। তাহলে আমি যাইনি, ময়মনসিং উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যেহেতু সন্ধ্যার সময় আসছি, আমার সহকারী হেল্পার বা আমার সাথে কেউ নেই, আমি একা। জি আর ওনারা মানুষ বেশি, সে কারণে আমি হেল্পারের ফোন রিসিভ করে নাই, সে কারণে আমি একাই চাইলাম যে চলে যাই। তাহলে আমি একা একা রওনা দিলাম। যখন আমি ওদের বাড়িতে পৌঁছে যাই, পৌঁছাবার পরে আমি ডেড বডিটা নামাই, তখন রাত 3টা বা একটু কম বেশ হবে। জি আমাকে বললো যে তুমি থেকে যাও, এত রাতে যাওয়া ঠিক হবে না। বললাম না, চিন্তা করলাম যে আমরা তো আবার খালি গাড়ি যখন নিয়ে আসি তখন সেট করি, মানে প্যাসেঞ্জার নিয়ে আসি। জি অ্যাম্বুলেন্স দিয়ে মানে আমরা টাকা ইনকাম করার জন্য আমরা একটু আগেই চলে আসি। জি জি সকালবেলা আমাদের ময়মনসিং থেকে অনেক কিছু নিয়ে আসতে পারবো, মানে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমি ওদের বাড়ি থেকে চলে আসি। যখন আমি ওদের বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে আসছি, কাঁচা রাস্তা ফের করে আমি মানে পাকা রাস্তায় উঠবো আর কি, জি জি বড় রাস্তায় উঠবো, তখনই মানে খালি আমার 2টা চাকা উপরে উঠতেই কেউ জানি আমার পিছন থেকে একটা চটকনা বা থাবা, মানে যে একটা থাপ্পড় দিল আমার গাড়িতে। আমি এটা বুঝতে পারলাম, আমি শুরু ব্রেক ফেডালে পানিতেই, আমার অটো গাড়ি ব্রেক ফেডালে পানিতেই মানে আমার চাকা লিক হয়ে গেল, মানে মারছে যেভাবে একেবারে চাকা লিক হয়ে গেছে। আর আমার গুলি টিউবলেস চাকা বা একসাথে এরকম লিক হলে অনেকক্ষণ চালানো যায়, কিন্তু একসাথে যেরকম যাবে আমি ভাবতেও পারিনি। আমার কাছে কিরকম লাগলো, তখন আমি নামলাম, নেমে দেখলাম যে কিছুই না। লাইট মারলাম আশেপাশে, আমার কাছে টর্চ লাইট ছিল, আমি লাইট মারলাম যে আশেপাশে কেউ আছে কিনা, দেখি না আমার আশেপাশে কেউ নেই। কিন্তু আমার গাড়িতে কে মারলো
চোখটা কে দিল বা আমার চাকাগুলি কেন লিক হলো, আমি খুঁজে মানে কোনো ব্যাখ্যা পাচ্ছি না, তার উত্তর নেই আমার কাছে। আমি ওখানে ওয়েট করলাম অনেকক্ষণ। আমি হাঁটতে 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 ওদের বাড়িতে যাই, যে বাড়িতে ডেড বডি নিয়ে রেখে এসেছিলাম, ওই বাড়িতে যাই। গিয়ে দেখি ওদের 3টা ঘর, একটা জি। ঘর হচ্ছে পশ্চিম দিকে, একটা ঘর হচ্ছে পূব দিকে, জি। একটা ঘর মাঝখানে। আচ্ছা। আর যে মাঝখানে যে ঘরটা সেটা উপরে শুধু ছানি আছে, চারিদিক দিয়ে ফাঁকা খোলাসা। সেখানে জি। 2জন বসে কোরআন শরীফ পড়তেছে, একজনে বসে কি জানি বলতেছে, আর মানে ওদের মানে মৃতদেহের সঙ্গে যা যা করা হয় সেগুলি করতেছে, আগরবাতি জ্বলতেছে। জি। অর্থাৎ একজন বললো কি ড্রাইভার সাহেব চলে আসে, মানে তাদের বাসায় বলছে ড্রাইভার সাহেব চলে আসছেন। আমি বললাম হ্যাঁ, আমি তো চাইতে পারি না, আমার একদম। ও ঠিক আছে, আপনি বসেন। আমাদের বাড়িতে বসলাম, সকাল হলো। আমি চলে গেছি মানে টায়ার ঠিক করার জন্য, কারণ যেহেতু 4টা টায়ার আমার সাথে তো একটাই জায়গা, একটাই করলেন। আমি একটা একটা করে কাজ করাইতেছি। আমরা বলবো যে এখান থেকে 10 কিলো থেকে 15 কিলোমিটার, সেটা জায়গাটা হচ্ছে আপনার ময়মনসিংহ অঞ্চলের দুবৌরার এলাকা। জি। আর সেটা হচ্ছে আপনার কি পুরাকান্দুলিয়া বাজার সাইডে, পুরাকান্দুলিয়া বাজার থেকে 3 কিলোমিটার দূরত্ব। জি। সেখানে আশেপাশে কিছুই নেই, আর মানে একটা গ্রাম, এখানে কারেন্ট যায়নি সেখানে। তখন আমি ওই এখানে গেলাম, মানে একটা জায়গা নিয়ে যাইতেছি, কাজ করাইতেছি, এরকম করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। আর আমি আবার ওদের বাড়িতে যে দুপুরে খাইছি, তখন ওরা আমার বললো যে, আমি বললাম কি ডেড বডি এখনো খবর দেন নাই? বলে যে না, এখন ডেড বডি খবর দেন নাই, আমার একজন ভাই বিদেশ থেকে, উনি আসবে তখন দিব। বললাম ঠিক আছে, আমাকে ডাক দিয়ে যেহেতু আপনার এখানে রয়েছি, আমিও জানাজে শরীক হবো। আচ্ছা। বলছে আচ্ছা। ঠিক আচ্ছা। আছে, আমরা অবশ্যই আপনাকে ফোন দেবো। ঠিক আছে। আমি আমার রীতিমতো ওই টায়ারের দোকানে আসি যাই, এরকম করতে করতে আমার প্রায় 8-9টা হয়ে গেছে টাইম। যখন আমি ওই 8-9টা হয়ে গেছে, তখন আমাকে ওনার একবার ফোন দিছে যে আপনি কোথায়? বললাম যে আমি তো দুধ নই বাজারে। তখন উনি বললো ঠিক আছে, আপনি আছেন, আপনি অপেক্ষা করতেছে, আপনি আসলে যোগাযোগ করবো। আমি বললাম যে ঠিক আছে। তখন আমি এখান থেকে একটা ওই এলাকার মোটরসাইকেল চলে গেছি, জি। মোটরসাইকেল ভাড়া করে ওদের বাড়িতে যাই। তারপরে সবাই ডেড বডি দেখতেছে, আমিও দেখতেছি রীতিমতো। আমি যখন ডেড বডিটার সবাই দেখতেছি, আমি যাই দেখি যে একজন মানুষ নিয়ে আসলাম, দেখি। আমরা কখনো ডেড বডির মুখ দেখি না আসলে। আপনারা কখনো দেখেন না যারা অ্যাম্বুলেন্স চালান? আমরা মানে আচ্ছা। যারা বেশিরভাগই সময় আমরা ডেড বডি দেখি না। আচ্ছা। কারণ আচ্ছা। আমি ডেড বডির মুখটা যখন দেখলাম, তখনই আমার মানে কি বলবো, আমার সারা পৃথিবী যখন আমার কাছে ঘুরে গেল। কেন বলেন তো? আমি তখন দেখি যে লোকটা আমার সাথে ভালোভাবে কথা বললো, সিলেটি ভাষায় কথা বললো, সেই লোকটাই সেই মানে ডেড বডির মানুষটা। ও মাই গড, মানে যে আপনাকে ঠিক করেছেন? আমাকে ঠিক করেছেন, আমাকে বলছেও যে আমি ওষুধটা দিয়ে আসতেছি, আমার এখানে ডেড বডি রাখা আছে, যান। আমাকে বর্ণনা দিতে যে আমার একটা বাতিজা আছে ওইখানে দাঁড়ানো, এরকম এরকম দেখবেন, নীল শার্ট পরানো, কালো প্যান্ট। আমি দেখে অবাক হয়ে আমি সেখানে সব মিলে অভ্যস্ত করে গেছে, যাই। সব মিলে গেছে। সব মানে আমার কাছে কিরকম বলবো, আমি বলে বুঝতে পারবো আমার কাছে কিরকম লাগছিল তখন। আমি বুঝতে অজ্ঞান হয়ে পারছি সেখানেই সেটা। পড়ে যাই। হুম। তখন আমি যখন আসে অজ্ঞান থেকে, মানে আমি স্বাভাবিক জীবন ফিরে আসি, তখন আমি তাদেরকে বলি, আমার কথা কেউ ওরা বিশ্বাস করতেছে না, বলতেছে না না যখন আমি আবার যে আমাকে তুলে দিছিল, ওনাকে আমি ফোন দেই যে ভাই কি হয়েছে। তখন উনি বললো যে উনি মরছে আধা ঘন্টা আগে, আধা ঘন্টা মারা যাওয়ার পরে আমি আধা ঘন্টা এখানে মানে কাগজপত্র দিলাম, তারপর তুলে নিয়ে আমি নিজে তুলে দিয়ে আসছি। উনি জি, জি। কথা বলবে, মানে ওই যে স্টাফটা আমাকে তুলে দিছিল। জি। তখন তো আমি একবার পুরো মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছি। খুবই স্বাভাবিক। আমার কথাকে বিশ্বাস করেন, আমি ছবি দেখাইলাম যে উনি দেখেন এরকম এরকম। তখন আর আমি কি বলবো, কিছু বলার মতো নাই আসলে। থ্যাংক ইউ সো মাচ। তখন থ্যাংক ইউ। তারপরে শুনেন, তারপরে আমি যখন আমার ঘটনা শেষ হয় না আসলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যখন আবার ওই তখন আমি দেখি যে সন্ধ্যা, আবার মানে ওই 7 দিন আমি অজ্ঞান ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। তখন আমি তাদেরকে বলি যে দেখেন আমি তো চলে যেতে হবে, আমাকে মানে কোনো মতো আমাকে গাড়িতে নিয়ে দেন আমাকে, মানে আমি হেঁটে আমার মতো অবস্থা ছিল না। তো আমি গাড়ির কাছে আসি, এসে গাড়িতে উঠি, ওঠার পরে দেখি আমার হেডলাইট জ্বলতেছে না। ওইখানে আমি আবার মানে কাজ করবার জন্য গাড়িটিকে মানে হেডলাইট ছাড়া গাড়িকে চালাই চালাই আনছি অনেক দূর পর্যন্ত। আনার পরের দিনও আমি দেখছি যে আমি যখন ওই গাড়ি হেডলাইট ঠিক করলাম, ঠিক করে আমি আরো কিছু দূর আসছি, আসার পরে দেখি হঠাৎ করে যে লোকটাকে আমি ওই যে দেখছি ডেড বডি, যে লোকটা আমার সাথে কথা বলছে, সেই লোকটাই আমার থেকে মনে করেন 10-15 হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, অনেকগুলি মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমি সেটা থেকে স্টারিং অবস্থায়, মানে আমার কাছে কি বলবো, আমি একটা মানে চিৎকার দিয়ে তখন সেখানেই অজ্ঞান হয়নি। আমি মানে একটা কি বলবো ভাই, মানে আমি অন্য একটা মাইন্ডে পড়ে গেছি যে কি দেখতেছি আমি তা। আমি তখন এখানে ব্রেক করার পরে দেখি যে আসলে মানে উনি দাঁড়িয়েছে, এখনো দাঁড়িয়ে আছে, সবাই আমার দিকে আসতেছে, মানে হরন বাজতেছে, তো হরনের চাপ করছে, সবাই আমার দিকে আসতেছে, কিন্তু ওই লোকটা এখানে দাঁড়িয়ে দিয়েছে। আর হঠাৎ করে দেখি উনি নাই। তখন আমি সেটা এই করার জন্য আমাকে ওরা বলছে ঠিক আছে তুমি যেখানে গেছিলা, ওরা আমার কথা বিশ্বাস করছে যে ঠিক আছে দেখো এরকম হতে পারে।
আর ওই বাড়িটা হচ্ছে ওরা সবাই ডাকে পাগলার বাড়ি বলে ওই এলাকার। আচ্ছা, ওই এলাকার ওই বাড়িটা ভয়ঙ্কর, সবাই জানে। মানে ওই বাড়ি থেকে কিছু মনে করেন রাত্রেবেলা বাজা মাছ বা এরকম করে তাহলে নাকি অনেক প্রবলেম হতো। ওকে ওকে, এই ছিল আপনার ঘটনা, তাই তো? হ্যাঁ ভাই, ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন যে আকাশ কেন আর অ্যাম্বুলেন্স চালান না, তারা কখনো লাশের মুখ দেখেন না। এবং এই ঘটনাটা আমাদেরকে এরকম টাইপের একটা ঘটনা বেশ আগে আমরা কিন্তু পেয়েছিলাম যে যেই ব্যক্তি কোন একজন বলেছিলেন যে যে ব্যক্তি কিনা অ্যাম্বুলেন্সটা ঠিক করে সেই ব্যক্তি পরে দেখা যায় যে বাসায় দেখা যায় যে তিনি ডেড বডি মানে কফিনে তিনি শুয়ে আছেন। তো এটা যখন অন্য কেউ বলেন তখন হয়তো আমাদের বিশ্বাস করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যিনি বলছেন তিনি নিজে একজন ড্রাইভার, তিনি নিজে অ্যাম্বুলেন্স চালাতেন। এবং আমি ভুল বশত গত এপিসোডে তার কোম্পানির নামও বলে দিয়েছিলাম, এবং সেজন্য তিনি মানে তখনই বলেছিলেন যেটা বলাটা ঠিক হয় না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং এখন তিনি তিনি এখন প্রাইভেট কার চালান। শুধুমাত্র এই একটা জিনিস, তার জীবনের পুরো ঘটনাটা আপনার নিশ্চয়ই মনে আছে আগের এপিসোডে তিনি কি বলেছিলেন, সেই চার্চের ভেতরে গিয়ে সেই মহিলার সাথে সেই জার্নিটা। এবং তারপরেও তিনি কিন্তু সাহসিকতা দেখিয়েছেন, তারপরেও তিনি আবারও অ্যাম্বুলেন্সের চালানোর সেই পেশা তিনি আবারও গ্রহণ করেন, আবারও তিনি চালানোর চেষ্টা করেন। বাট খুব সুবিধাজনক অভিজ্ঞতা ছিল না পরেরটাও। এবং পরেরটাতে যে ভদ্রলোক এসে তাকে সবকিছু ঠিকঠাক করলো, যে ভদ্রলোক চাইলো যে বললেন যে লাশ নিয়ে যেতে হবে, গিয়ে দেখলেন যে সেই ভদ্রলোকই শুয়ে আছে একটা লাশ হয়ে। এটা 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 কি একটা অদ্ভুত ব্যাপার না? এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে আপনার কাছে কোনো একটা কারণে কেউ একজন হয়তো এসে সাহায্য চাইলো, বা আপনার সাথে কোনো একজন হয়তো আপনাকে দাওয়াত দিল, গিয়ে দেখলেন যে সেই ব্যক্তিটা তার অনেক আগে থেকে মৃত অবস্থায় আছে। এই ব্যাপারটা যিনি এক্সপেরিয়েন্স না করেছেন, যিনি চোখের সামনে না দেখেছেন, তার পক্ষে বোঝাটা কতটা কষ্টকর হতে পারে আমি নিজে বুঝতে পারছি। আমি ঠিক মানে ওই জায়গাটাতে যেতে পারছি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে আকাশের কিরকম লেগেছিল কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। এই আন্দাজ করে যতটুকু ভয় পাচ্ছি, আকাশ কতটুকু ভয় পেয়েছিল সেই ব্যাপারে মানে সেই প্রসঙ্গ তো মানে একেবারে অন্যরকম একটা ব্যাপার। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে এসএমএস করছেন। লিমন শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এসএমএস, মিরপুরের কাছাকাছি থেকে এসএমএস করেছেন তিনি। এছাড়া আমাদেরকে বাবু এসএমএস করেছেন, নরসিংদী থেকে তানজিম আমাদের এসএমএস করেছেন আদিব নেক্সট আউটডোর শো সম্পর্কে জানতে চেয়েছেন। গোলাম রাবি আবারও এসএমএস করেছেন, সিদ্দিক খান আমাদের এসএমএস করেছেন লিসা চরম স্টোরি অনেক ভয় লাগছে তাই জানিয়েছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি সুজন এসএমএস করেছেন আমাদেরকে, তানজাম এসএমএস করেছেন আমাদেরকে সিলেট থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও মাসুম আমাদের সাভার থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বুখারি, এবং তার কাছে অনেক বেশি ভয় লাগছে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বিজয় সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। পর দুটো লম্বা স্টোরি, একটা ছোট্ট ব্রেক তো নিতেই হবে কারণ আওয়ার শেষ হয়ে যাচ্ছে, এবং এই ব্রেকের পরে আবারও ফিরে আসছি। এখনই কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 12:58 শুনছেন সব সময় রেডিও ফুর্তি। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং একটার পর একটা দারুণ ঘটনা শুনছি আমরা। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আপনারা লিখছেন, এবং ফার্স্ট ঘটনাটা অনেক ভালো লেগেছে, সাজিদ আমাদের লিখেছেন। এছাড়া আমাদের লিখেছেন দারুণ হচ্ছে ঝিনাইদহ থেকে দোলন। এছাড়া আমাদের এখানে লিখেছেন যে ভাই আমি আপনাদের নিউ ফ্রেন্ড, লিখেছেন শুভ রয় এক্স ডি সুজন আমাদের এখানে লিখেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে ভালো হিস্ট্রি থাকলে শোনাবেন। হিস্ট্রি আমরা এখানে ঘটনা শুনছি। আচ্ছা ওকে, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি হৃদয় শিকদার বাড্ডা থেকে লিখেছেন, যেটা তার ফার্স্ট কমেন্ট। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আহমদ আবির লিখেছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে, মজা লাগছে, এবং অতটা ভয়ের যদিও তার কাছে লাগছে না। আমাদেরকে ছাড়াও জাফির তানজিম লিখেছেন হোপফুলি হরেবল হবে। আমাদের তার মানে আপনি এই মুহূর্তে আমাদেরকে জয়েন করলেন, হ্যাঁ 2 মিনিট আগে আপনি কমেন্টটা করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে ভয় লাগছে লিখেছেন মাইনুদ্দিন। এছাড়াও আমাদেরকে আরো অনেকে এখানে লিখছেন।
এবং আমি দেখতে পাচ্ছি যে আলম তাপাদার, এছাড়া আমাদের এখানে শারাফ ইবনে আধি সহ আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। তো আপনি যদি কমেন্ট করতে চান চলে যান www.facebook.com/radio.furti অথবা যেতে পারেন www.facebook.com/bhutfm.russell। এছাড়া এসএমএস করতে পারেন আমাদেরকে। এসএমএস করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান, আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আবারও, এবং তার আসলে আরো অনেক ঘটনা রয়েছে ওই বাসাটায়। আপনি বলছিলেন পল্টনে আপনাদের যে বাসাটা, সেই বাসাটা এতদিন পর্যন্ত, যে এত বয়স হয়েছে, ঢাকা শহরে আমরা দেখি যে বাসাগুলো পুরনো হয়ে গেলে সেই বাসাগুলো বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কাছে মানুষজন দিয়ে দেন, এবং তারপরে সেগুলো সব অ্যাপার্টমেন্ট হয়ে যায় সেখানে। আপনাদের কখনো ইচ্ছা করেনি যে বাসাটা এরকম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় এটা এখন আরো বলতে পারেন 96-এই আমরা প্রথম এটা নিয়ে চেষ্টা করেছিলাম যেখানে যেন একটা ডেভেলপ করা যায়, কিন্তু কেন জানি না এরকম বহুবার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তারপরও কেন জানি হয় না। এবং আপনি বলছিলেন যে কেউ হয়তো চায় না যে এই বাসাটা, মনে হয় আপনার তাই মনে হয় যে কেউ হয়তো চায় না। হয়েছে বলতে পারেন যেটা MOU বলি আমরা, তারপরে তারা বোর্ডও লাগিয়ে দিয়েছে যে কাজ নির্মাণ কাজ শুরু হবে এরকম কিছু একটা, এরকম পর্যায় থেকেও আমরা ব্যাক করে এসেছি, তারপরেও হয় না। তারপরেও আপনার এটা হয় না। আমি জানি না এখন আমাদের এই বাসাতে যারা আছেন তারাই চান না কিনা। আচ্ছা, আপনি একটা অতিথির কথা বলছিলেন যে অতিথিরাও আপনাদের বাসায় যদি যান তারাও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স নিয়েই ফেরেন। আপনার সেই অতিথির ঘটনা? হ্যাঁ, এরকম একটা ইমিডিয়েটলি একটা ঘটনা বলতে পারি। এটা ভয়ঙ্কর হবে কিনা আমি জানি না, মানে তাদের অভিজ্ঞতাটা বলছি, তারা কিরকম ভাব মানে কিরকম একটা সম্মুখীন হয়েছেন সেটাই বলছি। আমি প্রথমে বলেছি যে আমাদের বাড়িটার 3 তলায়, বিভিন্ন তলায় বিভিন্ন জন থাকতেন। তো আমার দাদা আর দাদি থাকতেন দোতলায়। আচ্ছা, দোতলায় একটা রুমে থাকতেন তারা। তো আমাদের একটা রিলেটিভ এসেছিলেন ঢাকাতে একটা কাজে, তো তাকে ওখানে শুতে দেওয়া হয়েছিল। আচ্ছা, যে তুমি 2 দিনের জন্য এসছে, ও একটা কাজ ছেড়ে চলে যাবে। তো বললাম ঠিক আছে, তুমি এখানে থাকো। তো আমি একটু বাইরে বলে রাখি, তো দোতলায় বর্তমানে থাকেন আমার এক চাচা আর এক চাচি। জি। তো ওনারাই বলেছেন যে তুমি এখানে আজকে থাকো রাতে। তো অনেক রাত তখন। আচ্ছা, আমার পাশের ঘরে আমার চাচাতো ভাইরাও শুয়ে আছে। জি। হঠাৎ তো চিৎকার দিয়ে উঠলো, কি ব্যাপার তুমি চিৎকার দৌড়ে চলে এসছে, আমি ওখানে শুবো না। আচ্ছা, কি কারণ? তো বলে যে আমার ঠিক ঘুম আসেনি, আমি একটু এদিক ওদিক ফিরছি, কারণ স্বভাবতই নতুন একটা জায়গা চেঞ্জ হয়েছে হয়তোবা। তো বললো যে আমি, আর ওই রুমটা অন্ধকার, পাশের রুমে লাইট জ্বলছে, আমার চাচাতো ভাইরা যে ঘরে শুয়ে আছে ওই ঘরে লাইট জ্বলছিল। তো ও ঘরে শুয়ে থেকে বলছে একটু আলো আঁধারি, কেউ একজন এসে হাত দিয়ে মশারিটা তুললো। আচ্ছা, তো মনে করছে হয়তো আমার কোনো চাচাতো ভাইটাই হয়তো ওর কাছে শুবে, এই জন্য মধ্যেই গেছে। তো ও তাকিয়ে আছে একদিনে। তারপরে একটু পরে দেখে মশারিটা তুলে একজন মহিলা ভিতরে মাথা ঢুকে ওর দিকে তাকিয়ে আছে। ও দেখে মানে চিৎকার দিয়ে উঠে এসছে, বলে ওটা আপনার দাদি। আচ্ছা, আমার দাদি তাকে দেখছে যে ওখানে তার রুমে এটা কে শুয়ে আছে। তাহলে তুমি আমার দাদিকে চিনলে কি হবে? তো বলে যে আমার দাদির ছবি দেখেছি, ওই ঘরে দাদিটার ছবিও আছে পাশের ঘরে। বলে যে এই মহিলাকে আমি দেখেছি ওখানে, কারণ উনি আমার দাদির ছবি ওখানে ছিল। অর্থাৎ এটাই বুঝতে পারলাম যে মানে আমার দাদা বা দাদি তারা বাইরের কেউ, তার একটা সমস্যা একটা এটা যে সবসময় মানে কোন আরো একজনের আর একটা কিছুর মানে অস্তিত্ব না। যেমন আমি আরেকটা কথা বলি রাসেল ভাই, সেটা হচ্ছে আমার বড় বোন বেড়াতে এসেছিল। হ্যাঁ, আমার বড় বোন আর ওর ননদ এসেছিল আমাদের বাসায় বেড়াতে। ওরা উপরের ঘরে থাকতে দিলাম, আমরা 3 তলায়, ওরা 4 তলায় থাকলো। তা ওরা রাত্রেবেলা গল্প করছে, আমরা শুয়ে পড়ছি। ও হঠাৎ করে দেখলো মানে আমার হাজবেন্ডের মতো কে ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে।
ছাদের উপরে চলে গেল। তখন ওরা ভাবছে হয়তো যে মাসুদই গেল। ঠিক 2 মিনিট পরে মাসুদ মানে নিচ থেকে উপরে উঠলো। কি মানে আমার বড় বোনের নাম মিতু। মিতাপা আপনি কি করছেন করছেন। তারপর তো আমার বড় বোন চিৎকার, তুমি না এই মাত্র আসলো, বলে কি না আমি তো আসি নাই, আমি তো মানে এই মাত্র নিচ থেকে আসলাম, আমি করলাম। তারপরে ছাদের উপরে যাওয়া হলো, গিয়ে দেখলাম না কেউ নাই। মানে এইরকম ধরনের ঘটনা মানে অহরহই এই বাসাটায় ঘটে এবং এটা আমাদের দেখতে ইচ্ছা করছে এবং আমরা কোনো একদিন হয়তো সেই বাসায় গিয়ে একটা এপিসোডও করে ফেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুইজনকেই। আমরা সময় পেলে আবারও আপনাদের কাছে ফিরে আসতে চাই, কারণ আপনাদের বাসার ঘটনা দিয়ে একটা এপিসোড করা যায়। এত প্রচুর ঘটনা, এত বেশি পরিমাণে ঘটনা রয়েছে। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে যে ঘটনাটা আমি আসলে এখন পড়ে শোনাতে চাই এবং এই ঘটনাটা আসলে বেসিক্যালি যেটা যিনি পাঠিয়েছেন তার সম্পর্কে আমি অলরেডি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই, www.facebook.com/bhutfm.russell। এখানে গিয়ে আপনি দেখতেই পাবেন যে একটা ছবি দেয়া আছে এবং সেই ছবিটার ডেসক্রিপশন রয়েছে এবং যারা ছবিটা দেখেননি বা যারা সেই পেজে এখনো যাননি তাদের সুবিধার্থে আমি একটু পড়ে দেই যে কি লেখা ছিল সেখানে। এবং সেটা ছিল এরকম যে ছবির এই ফুটফুটে মেয়েটির নাম মনা এবং শুভঙ্করের বড় আদরের বোন। বাকিটুকু আমি বলবো না, বাকিটুকু গল্পে বলবো যে ঘটনাটা রয়েছে সেই ঘটনা। Bhoot FM. The night comes alive with Gramophone. হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে তুহিন। আমি বর্তমানে মালয়েশিয়াতে পেনাং বিভাগে থাকি, এখানে একটা ট্যুর গাইডে কাজ করি। তো ঘটনা শুরু করার আগে আপনাকে বলতে চাই, এটা কোনো গল্প বা কাহিনী না, এটা সত্যি ঘটনা, আমাদের গ্রামে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। এটা 2005-এর ঘটনাতে চলে যাই। এই ঘটনাটা আমার মামার বন্ধুকে নিয়ে, তাই এই ঘটনাটা। তো এই ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছি। তো 2005-এর অক্টোবরে রমজান মাসের ঘটনা। তো আমার মামার বন্ধুর আপনার ভাইয়ের একটা গোস্ত বিক্রির দোকান ছিল আমাদের বাজারে, কষায়ের দোকান। তো ওই জায়গায় রমজান মাসে চাহিদা বেশি থাকায় প্রতিদিনই আপনার গরু জবাই করতে হতো। আর তাদের রুটিনটা ছিল, আমার মামার বন্ধুর যে রুটিনটা ছিল, সে প্রতিদিন 3টা থেকে 4টার ভিতর তার প্রয়োজনীয় চাপাটি, ছুরি সবকিছু নিয়ে তার ভাইয়ের কাছে চলে যেত দোকানে। আবার গোস্ত কাটা শেষ হলে, গরু কাটা শেষ হলে সে কিছু গরুর গোস্ত এবং তার কিছু হাড্ডি তার বাড়ির জন্য, ঘরের জন্য নিয়ে আসতো। ঠিক ফজরের নামাজের আগে, ফজরের আজানের আগে, সেহরির টাইমে সে এসে সেহরি করতো। তো যাই হোক, সে একদিন ভোরবেলা ঠিক ফজরের আগে সে গোস্ত নিয়ে আসছে। তো সে যে রাস্তা দিয়ে তাদের বাড়িতে যেত, রাস্তাটা এরকম ছিল, দুপাশে 2টো পুকুর এবং রাস্তার মাথায় আপনার একটা চালতা গাছ এবং ওই রাস্তাটা ছিল 3টা রাস্তা মাথায়, 3টা রাস্তা 3 দিকে চলে গেছে। তো একদিন যাওয়ার সময় সে দেখতে পেলো ঠিক ওই রাস্তাটার ঠিক মাথায় একটা কুকুর। তো গ্রামের বাড়ি, কুকুর থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু কুকুরটা তাকে দেখে খুব অস্বাভাবিকভাবে ডাকতে শুরু করলো। তো সে একসময় বিরক্ত হয়ে তার ব্যাগের ভিতরে থাকা গরুর গোস্তের হাড্ডি দ্বারা কুকুরটাকে ঢিল মারে। তো কুকুরটা অনেকটা কোকাতে চলে যায়। তো সে ওই দিন তার বাড়িতে ফিরে যায় এবং ঠিক পরের দিন সে আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় একটা সাদা আপনার পাঞ্জাবি পরা একটা মানুষ। কিন্তু আমি যদি হাঁটি তাহলে তো আমাদের শরীরটা তো অনেকটা কাঁপে, কিন্তু উনি হাঁটে ঠিকই, কিন্তু তার শরীরটা কাঁপে না। তো সে এটা দেখে মোটামুটি একটু ভয় পেল, আর সে কোনো কথাও বলে না। ওই লোকটা, সাদা পাঞ্জাবি পরা যে লোকটা, অনেক বড় পাঞ্জাবি, তার ফেস দেখা যাচ্ছিল না কারণ খুব অন্ধকার ছিল, আর কিন্তু তার পুরোটা শরীরই মোটামুটি সাদা ছিল, একটা জায়গায় একটু রক্তাক্ত টাইপের ছিল, একটু লাল রঙের রক্তাক্ত টাইপের ছিল। তো সে এটা দেখে মোটামুটি খুব ভয় পেল এবং সেও কিছু বললো না, এবং ওই লোকটা, যে লোকটাকে সে দেখছে, সেও কিছু বললো না। কিছুক্ষণ পর সে হাওয়ায় মিলিয়ে গেল। তো সে ওটা দেখে আর ওইখানে দাঁড়ায় নাই, সে মুহূর্তের ভিতর তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর
তো এরকম ভাবে কয়েকদিন তার এরকম বিভিন্ন জিনিস দেখতে থাকলো, এবং একদিন এরকম হলো যে সে হাঁটছে এবং সে অনুভব করছে তার সাথে কেউ হাঁটছে। তো সে তার হাঁটা বন্ধ করে দিয়ে সে চুপ করে শুনতে লাগলো যে হাঁটার আওয়াজ, পায়ের আওয়াজ। আপনি জানেন গ্রাম দেশে আমরা যদি কেউ স্যান্ডেল পায়ে দিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটি, একটা আওয়াজ হয় ধাপ ধাপ। তো ঠিক ওরকমই একটা আওয়াজ, সে হাঁটছে না কিন্তু সে কাউকে দেখছেও না, কিন্তু হচ্ছে। তো সে ওটা এরকম কয়েকদিন অনুভব করলো, এবং একদিন সে বিরক্ত হয়ে আমার মামাকে জানালো, তার ক্লোজ ফ্রেন্ড। আমার মামাকে জানালো, আমার মামা তাকে বললো যে দেখ ওই রাস্তাটা, মানে ওই পয়েন্টটা আমাদের গ্রামের অনেক আগে থেকে একটু ভুতুড়ে টাইপের ছিল, তো ওইখানে সচরাচর বেশিরভাগ মানুষ যাওয়া আসা করে না। কিন্তু আমার মামার বন্ধু ওই রাস্তাটা ব্যবহার করে, কারণ হচ্ছে সে রাস্তা দিয়ে তাদের বাড়িতে সহজেই যাওয়া যায় আর কি, খুব দূরে না। তো যাই হোক, আমার মামা সেই রাস্তাটা চেঞ্জ করতে বললো এবং তাকে বললো তোকে এক হুজুরের কাছে নিয়ে যাব, সে তোকে তাবিজ আর কিছু পরা পানি দেবে, তুই ওটার সাথে রাখিস, তো তো কোনো সমস্যা হবে না। আর এই রাস্তা দিয়ে আর যাওয়ার দরকার নেই, তুই অন্য রাস্তা ব্যবহার করিস তোর বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, এভাবে সে অন্য রাস্তা ব্যবহার করলো এবং ওই হুজুরের কাছ থেকে সে পানি পড়া এবং তাবিজ নিয়ে আসলো, এবং তাবিজটা তার হাতে বাঁধলো, বেঁধে চলতে লাগলো কয়েকদিন। তো ওই কয়েকদিন তার কোনো সমস্যা হলো না। তো একদিন ওই সময় ঠিক 22 রমজানের সময় সে রাস্তা দিয়ে হাঁটছে, তো ওই রাতটা ছিল মোটামুটি অন্ধকার, খুবই অন্ধকার। পাশাপাশিও যদি কেউ দাঁড়ায় তাহলে মানে দেখাটা, আর সে ওই সময় মানে গ্রামের ছেলে, সে লাইটও বেশি একটা ব্যবহার করতো না, অন্ধকার দিয়ে হাঁটতো, তার কোনো সমস্যা হতো না। যাই হোক, তো ওই রাস্তা দিয়ে পরে যে চেঞ্জ করার পর যে রাস্তা সে ব্যবহার করতো, ওই রাস্তাটা ব্যবহার করতে করতে সে হঠাৎ অনুভব করলো সে যে রাস্তাটা এখন বর্তমানে ব্যবহার করে ওই রাস্তা দিয়ে সে যাচ্ছে না, সে আগে যে রাস্তাটা ব্যবহার করতো সে ওই রাস্তাটার ভিতর। কিন্তু এটা তো কি কোনোভাবেই সম্ভব হতে পারে না, তার মাথায় এটা কি যে আমি ওই রাস্তা দিয়ে গেলাম, তো এই রাস্তায় কিভাবে আসলাম। তো যাই হোক, সে এটা উত্তর পায় নাই। তো সে বাড়ির দিকে রওনা হলো, এবং ঠিক ওই মুহূর্তে তো সে গাছের শিকড়ের সাথে বেঁধে সে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর ঠিক ওই মুহূর্তে অন্য একটা কিছু হতে পারে, মানুষ হতে পারে, এটা আমরা কেউই জানি না, কিন্তু তার মাজার ভিতর, মাজার উপর পড়ে, খুব জোরে পড়ে, এবং সে খুব ব্যথা পায়। সে এরকমই ব্যথা পায় যে তার বাড়ি অবধি সে আর যেতে পারে না। সে অনেক অনেক কষ্ট করে হামাগুড়ি দিতে দিতে বাড়ির পাশাপাশি যায় এবং ডাকাডাকি শুরু করে যে মা বাঁচাও, মা বাঁচাও। তো যাই হোক, সবাই এসে তাকে ধরাধরি করে আপনার উঠায় এবং বলে কি হয়েছে। তো সে আসলে এই ঘটনা বলার মতো অবস্থায় ছিল না, তার খুবই মানে আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাকে নিয়ে সবাই হসপিটাল নিয়ে যায়, কিছুদিন সে হসপিটালে থাকে এবং তারপর বাড়িতে নিয়ে আসে। তো হসপিটালের টেস্টে যেটা ধরা পড়ে, তার যে জায়গায় আঘাত পাইছে ঠিক সেই জায়গার বেশিরভাগ হাড্ডিগুলো আপনার ভাঙিয়া গেছে, গুঁড়া গুঁড়ো হয়ে গেছে, এরকমই ডাক্তার বলে আর কি। তো অনেক কবিরাজও দেখায়, কিন্তু কোনো রকমই কোনো লাভ হয় না, তার শরীর শুধু অবনতি দেখা যায় আর কি। কিন্তু একটা মুহূর্তে তার শরীর ফেটে কালো রক্ত বাইর হওয়া শুরু করে। তো তার শরীরের কন্ডিশন খুবই খারাপ হতে থাকে। তো কিছুদিন সে স্ট্রাগল করে পরে সে 28 রমজানের সময় সে মারা যায়, এবং মারা যাওয়ার আগে এই ঘটনাটা আপনার তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড মানে আমার মামা এবং তার কিছু আত্মীয় স্বজনকে সে বলে যায়। আর আসলে এই ঘটনার ব্যাখ্যা কেউই দিতে পারেনি, কোনো কবিরাজও দিতে পারেনি। যে কবিরাজ দ্বারা সে দেখাইছিল, সে কবিরাজ বলছিল এটা জিনের কাজ। তো আসলে আমরাও জানি না আসলে এটা কিসের কাজ আর কি জন্যই বা এরকম হলো। মানুষ জিনকে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু জিন আমাদের আশেপাশে আছে, সব জায়গায় আছে। তো অবহেলা বা এর সাথে বেয়াদবি, রাস্তাঘাটে চলার সময় বা কোনো কিছুর সাথে আপনার বেয়াদবি করাটা আসলে খুবই খারাপ। এতে তার ক্ষতির থেকেও বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক সময় মানুষ চিন্তাই করতে পারে না। ওকে, আপনি ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:33 শুনছেন
সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমার সাথে রয়েছে মাসুম, আমি রাসেল আছি আপনার সাথে, এবং আজকের অতিথিরা আছেন, আরো একজন নতুন অতিথি আমার সাথে জয়েন করেছেন। আমরা চলে যাব সরাসরি তার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন সবাইকে। হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ সজীব, আমি কুমিল্লা হলমা থেকে এসেছি এন্ড আমি বর্তমানে ইস্টার্ন ইউনিভার্সিটি ইংলিশ অনার্স করতেছি। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কার সাথে ঘটেছিল? জি, ঘটনাটা হচ্ছে 2004-এর ঘটনা। আচ্ছা, ওই বছরই আমরা আমাদের গ্রামের বাড়ি মিরশিগিরি থেকে আমাদের হোমনা পপারে চলে আসি। আচ্ছা, আমি এখন ডিরেক্টলি আপনার ঘটনাতে চলে যাচ্ছি। জি জি প্লিজ। সময় হচ্ছে আপনার প্রায় সন্ধ্যা 10টা থেকে 10:30টার মতো। জি। তখন আমি এবং আমার ভাইয়া পড়াশোনা শেষ করে খাবারের জন্য বসলাম। হঠাৎ করে বাইরে থেকে বড় মামা এসে ডাকতেছে যে সজীব আসো বা রাজীব আসো বাসায়। তখন আমরা বললাম জি আছি, আমরা তো খাওয়া দাওয়া করতেছি, আসেন। তো মামা বললো না, আমি তো কুমিল্লা থেকে ট্রেনিং করে আসছি, অনেক রাত্র হয়ে গেছে, তোমরা দুই ভাই চলো আমার সাথে চলো, রাস্তাটা তো তেমন একটু ভালো না, আমাকে নিয়ে যাও। তো যাক, আমরা খাবার দাবার শেষ করে একটা লাইট নিয়ে বের হলাম। জি। তো আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি ডিস্টেন্সটা, বা অথবা আমাদের হোমনা পৌরসভা থেকে বাইরখোলা গ্রামের ডিস্টেন্সটা আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে বর্তমানে 10 থেকে 15 মিনিট লাগবে যদি হেঁটে যাই, একদম সোজা, বর্তমানে সোজা। কিন্তু 2004-এ এটা এত সোজা ছিল না। তখন আমরা গ্রামের ভিতর দিয়ে, হরিপুর নামে একটা গ্রাম ছিল, মাঝের গ্রামটা, গ্রামের ভিতর দিয়ে তারপর একটা গুদারা পের হয়ে তারপর বাইরখোলা গ্রামে যেতে হতো। কিন্তু এটা খুব কষ্টসাধ্য ছিল, বিশেষ করে বর্ষাকালে। আচ্ছা। আর আমার ঘটনাটা হচ্ছে বর্ষাকালেই। যাক, আমি ডাইরেক্ট এখন ঘটনা চলে যাচ্ছি। আমরা যখন বের হলাম, বের হওয়ার পর আমাদের পৌরসভা থেকে 4 থেকে 5 মিনিট হাঁটার পর একটা ব্রিজ পড়ে। এই ব্রিজে আমরা এখন আটাটাটা দেই, বা অনেকেই আটাটাটা দেয়। সো ওই ব্রিজটা সবারই চিনে আমার এলাকার। তো আমরা যখন ব্রিজটাতে যাই, যাবার পরপরই হঠাৎ করে 3 থেকে 4টা বিড়াল আমাদেরকে ফলো করতেছে। তো আমি আবার একটু অবাক হয়ে যাই যে এখানে বিড়াল আসবে কোত্থেকে। আর দুদিকে হচ্ছে পানিটা হচ্ছে আপনার রাস্তায় উঠে যাবে এরকম ভাব। দুদিকে পানি, আর সামনের দিকে তো আমরা দেখি না কোনো কিছু, কিন্তু পিছন থেকে হঠাৎ করে বিড়াল, বা অথবা ব্রিজটাতে আসার পরপরই বিড়ালগুলো, এটা আসলে একটু ভয়ঙ্কর ব্যাপার। বিশেষ করে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো মামাকে বলতেছি যে মামা, এখানে হঠাৎ করে বিড়াল আসলে কোত্থেকে? মা বলতেছে তুমি চিন্তা করো না, এখানে কোনো প্রবলেম নাই, চলো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, তারপর আমার ভাইও ছিল সাথে, ভাইয়ের কাছে লাইটটা ছিল। তো ভাইয়া আবার একটু দুষ্টুমি করতেছে, হ্যাঁ বলতেছে এগুলো কোনো ব্যাপার না, এই করো, ওইদিকে দেখো, মাছ দেখো, এরকম করে আমাকে মনে করেন এটা বলে রাখতেছে আর কি, যে তুমি ভয় পেও না। তো ঠিক আছে, সামনের দিকে আগালাম। সামনের দিকে গেলাম, যাওয়ার পর যখন হরিপুর গ্রামে ঢুকবো, হরিপুর গ্রামটা হচ্ছে রাস্তার একদম আমাদের হোমনা থেকে হরিপুর যাওয়ার পর্যন্ত যে রাস্তাটা, শেষ মাথার ডান দিকে একটু মোড় দিতে হয়। এখন হয়তোবা এখন এই রাস্তাটা একদম সোজা চলে গেছে বাইরখোলা গ্রামে, কিন্তু তখন সোজা ছিল না। ডান দিকে মোড় দিয়ে আপনার হরিপুরে যেতে হয়। হরিপুরে ঢুকার কর্নারেই আপনার একটা বট গাছ আছে। এখন বট গাছটা আমাদের এলাকা সবাই চিনে, এখন প্রতি বছর ওইখানে মেলা হয়। হ্যাঁ, তো আমরা বট গাছটার কাছাকাছি যাওয়ার সাথে সাথেই আপনার না সরি, একটু কথা ভুলে গেছি, যে আমরা যাওয়ার আগে আমাদের না ঠিক আছে, আমরা বট গাছটার কাছাকাছি যখন যাই, যাওয়ার পরে দেখি যে বট গাছটার মধ্যে এক ধরনের তুফানের মতন, হ্যাঁ, বট গাছটা নড়তেছে। আমরা তো তখন আরো ভয় পেয়ে যাই যে ব্যাপার কি, এখানে বট গাছ, আশেপাশে কোথাও কোনো বাতাস নেই বা কোনো কিছু নেই, হ্যাঁ, কিন্তু এখানে এত তুফান বা এরকম বাতাস করতে আসবে। তো তখন মামাও ভয় পেয়ে যায়, মামা সুরাটার পথে থাকে, ভাইয়া তখন হালকা একটু ভয় পায়। তারপরে ও দুষ্টুমি করতেছে যে এগুলো ব্যাপার না, কোনো না, আমাকে বলতেছে যে তুমি ভয় পেও না। যাক, হঠাৎ করে একটা ডাল ভেঙে পড়ে আমাদের সামনে, একটা ডাল ভেঙে পড়ে। তখন তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে যায় যে কি হইতেছে আমাদের সাথে, হ্যাঁ, এখন কি করা যায়। পিছনের দিক যাওয়া সম্ভব না, যে পিছনে আমরা এগুলো দেখে আসলাম বিড়ালগুলা, বা সামনে কিভাবে যাই, সামনে তো ডালটা পড়ে গেল। মামা বলতেছে যে না, এটা উপর দিয়ে যাওয়াটা রিস্কি হবে। তো রাস্তার সাইডে আবার এক হাত জায়গা ছিল যে যাওয়ার মতো, আমরা যদি ওই সাইড দিয়ে যাই তাহলে গাছটার উপর দিয়ে যেতে হবে না।
তো আমরা ওই সাইড দিয়ে দোয়াটা পড়তে পড়তে গেলাম, যাওয়ার পর গাছটাকে ওভারটেক করলাম। করার পর একটু সামনে গিয়ে পিছনের দিক তাকাই দেখে যে না, গাছটা স্টপ ঠিক আছে, ওইখানে কোনো প্রবলেম হয় নাই, গাছে কোনো বাতাস নেই। তারপর যাক আমরা গ্রামে ঢুকলাম। ঢুকার পর ভাই আবার বলতেছে মামাকে যে মামা আমরা তো যেহেতু প্রবলেম ফেস করতেছি, আমরা গ্রাম থেকে 2-1 ডাক দিই। আচ্ছা। তখন মামা বলে না সমস্যা না, আমরা তো এসে পড়ছি, আমরা তো গুদারে পের হইলে চলে যাব। তখন আর কাউকে ডাক দেওয়া হলো না। তো আমরা গেলাম গুদারের কাছাকাছি, গিয়ে দেখি গুদারা নাই। আর যিনি গুদারা চালান উনি হচ্ছে আমাদের মামাই হয় সম্পর্কে, ওনার নাম হচ্ছে আগুইন্যা। ওনাকে আগুইন্যা নামে অনেকে চিনে এলাকায়। ওনার হয়তো আসল নামটা আমার জানা নেই বা কারোই জানা নেই। যাক, তো আমরা আগুইন্যা মামার কাছে গেলাম, বললাম, মামা ডাকলো যে ভাই তুমি আসো বাসায়? তখন বললো হ্যাঁ মাস্টার সাহেব আপনি। এর আগে বলে রাখা ভালো যে মামাকে এলাকা সবাই চিনে, নাম হচ্ছে মান্নান মাস্টার। উনি একজন খুব পরিচিত মুখ আমাদের উপজেলায়। তো মামা গেছে, মাস্টার মানুষ, যে আরে তুমি কই থেকে আসলে? মামা বললো যে আমি তো কুমিল্লা থেকে ট্রেনিং করে আসলাম, এখন তো এত রাত হয়ে গেল, আমাকে একটু পার করে দেন। তো আগুইন্যা মামা আসলো একটা হারিকেন হাতে নিয়ে, এসে আমাদেরকে নৌকায় উঠাইলো। আমরা নৌকাতে উঠলাম। নৌকাতে উঠার পর আসলে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু সেটাই ঘটলো আমাদের সাথে। নৌকায় উঠার পর পরই এই বিড়ালগুলো ইতিমধ্যে আর আমরা দেখতে পাচ্ছি না, যে বিড়ালগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি না। আর একটা কথা আমি ভুলে গেছি যে আমাদেরকে তখন 15 থেকে 20টা বিড়াল অ্যাটাক করছে আমরা যখন বটগাছটা ওভারটেক করি তখন। তখন বটগাছটা আপনার তুফান বা বটগাছটা থেমে গেছে, স্ট্রিমিংটা থেমে গেছে, কিন্তু 15 থেকে 20টা বিড়াল আমাদের ফলো করছিল। বিড়ালগুলো তখন আমার ডিফারেন্স ছিল। যাক, এগুলোর পর আমরা যাই অনেক কষ্ট করে নৌকাতে উঠলাম। উঠার পর নৌকাতে উঠার পর যখন আমরা নদীর কাছাকাছি গেলাম, নদীতে ডুববো, তখন নদীর আগে আবার একটু চর আছে, তখন তো বর্ষাকাল ছিল, চরের পুরো পানি ছিল। তো আমরা নদীতে উঠার পর পরে যে কাহিনীটা ঘটলো যে আমাদের নৌকাটা অনেক কাঁপাকাঁপি শুরু করছে। এরকম ভাবে কাঁপাকাঁপি শুরু হচ্ছে যে আসলে ওইখানে কোনো জ্বর অথবা তুফান আসতেছে এরকম। তো আমি অনেক ভয়ে কান্নাকাটি করতেছি। তারপর কান্নাকাটি করতে করতে একসময় আমি সেন্সলেস হয়ে যাই। তারপর সকালে আমি জ্ঞান ফিরার পর যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে একটা মহিলা শেপ, আপনার চুলগুলো অনেক লম্বা লম্বা, হাত পায়ের নখগুলো অনেক বড় বড়, আর মহিলার ফেসটা পুরো বোঝা যাচ্ছিল না এরকম আর কি, কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। এটা বললো হচ্ছে আগুইন্যা মামা। সকালে আমাকে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে পরে কি হয়েছিল, তখন ঘটনাটা বললো। ওই শেপটা ওদের দিকে তাকিয়েছিল এবং মামাকে একটা কিছু বলছে, সেটা আমি বলতে চাই না এখন। বলাটা উচিত হবে না, এর জন্য আমি বলতেছি না। যা বলার বলছে। বলার পর যতটুকু বুঝতে পারছি এখন বুঝতেছি যে না, আসলে হয়তোবা মামার উপর ভালো রহমত ছিল। এর আগেও ভয় পেয়েছিলেন? হ্যাঁ, উনি এর আগে ভয় পেয়েছেন, সেটা আমি বলতেছি আর কি। তো হ্যাঁ, এর আগে বলা ভালো যে মামা ওইখান থেকে যাওয়ার পর বাসায় যাওয়ার পরে সন্ধ্যায় সেন্সলেস হয়ে যায়, এবং এরপর মামা অনেকদিন অসুস্থ ছিলেন। বোবা ছিলেন বলেছিলেন আপনি? হ্যাঁ, বোবাটা হচ্ছে আগে। আচ্ছা, আগেরটা। হ্যাঁ, আজিমপুরের যে ঘটনাটা এখানে। আচ্ছা, আমরা আজিমপুরের ঘটনায় চলে যাই আসলে। হ্যাঁ, কি হয়েছিল আসলে এখানে আপনার এই মামার? হ্যাঁ, এটা হচ্ছে প্রায় 25 বছর আগের ঘটনা। 23 থেকে 25 বছর। আমার খালার একটা বাচ্চা হয়েছিল, ছেলে বাচ্চা, ঢাকা মেডিকেল কলেজে। তো ছেলে বাচ্চাটা মারা যায়। ডেলিভারি হয়েছিল 10টা থেকে 10:30টার মধ্যে, অথবা এরকম সামথিং আশেপাশের টাইমটা হবে। তো ডেলিভারিটা হয়, তো মেডিকেল কর্তৃপক্ষ বলতেছে যে না, আমরা এই বাচ্চাটা রাখবো না, আপনি যেহেতু আজিমপুর কবরস্থান কাছাকাছি, আপনি কবর দিয়ে আসেন, নিয়ে যান বাচ্চাটা, নিয়ে কবর দিয়ে আসেন। তো কি করা, যেহেতু কর্তৃপক্ষ রাখবে না, হসপিটাল কর্তৃপক্ষ, তারা মামানি এবং মামা একটা টেম্পু ভাড়া করে, তখন তো সিএনজি ছিল না, টেম্পু ভাড়া করে রিজার্ভ করে ওরা আজিমপুর কবরস্থানে চলে যায়। তো যেতে মোটামুটি 11টা বা সামথিং এরকম টাইম হয়ে যায়। তখন গিয়ে দেখে কেউ নাই, শুধু যে কেয়ারটেকারটা ছিল, উনিও প্রায় চলে যাবে এরকম অবস্থা। তো মামা বলতেছে যে যেহেতু চলে আসছি, লাশটা নিয়ে চলে আসছি, আপনি লাশটা কবর দিয়ে দেন। তো উনি অনেক রিকোয়েস্টের পর কথাটা রাখার পর কবর দিয়ে মামা যখন গাড়িতে উঠে, টেম্পুতে যখন উঠে, তখন নাকি একটা বাচ্চা, পিচ্চি একটা বাচ্চা এসে বলতেছে যে টাকা দেন।
হুম। এটা তো অদ্ভুত ব্যাপার যে এরকম সময় এখান থেকে বাচ্চা, আশেপাশে কোনো লোক নেই, কোনো মহিলা নেই বা ওর গার্ডিয়ান কেউ নেই, এসে বলতেছে টাকা দেন। তো স্বাভাবিক একটু অন্য ধরনের ব্যাপার, মামা একটু ভয় পেয়ে যায়। তো মামা দিছে টাকা, যেহেতু চাচ্ছি দিই, ওরা বুঝতে পারছে যে এখানে কোনো কিছু রং আছে। তো টাকা দেওয়ার পর সাথে সাথে আরেকজন এসে বলতেছে যে টাকা দেন। তো ওরও দেওয়া হয়েছে টাকা, সাথে সাথে আরেকজন এসে বলতেছে টাকা দেন। এরকম করতে তার সাথে এরকম করতে করতে বাচ্চা অনেক, বাড়তে শুরু বাড়তে করেছে। বাড়তে 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 আচ্ছা। অনেকগুলো আসলে হয়ে গেছে। হুম। কতজনকে টাকা দিবে আর কত টাকাই বা পকেটে আছে। তখন এই পর্যায়ে এই কাহিনী দেখে আপনার যে কেয়ারটেকার ও চলে গেছে দৌড়ে। ভয় পেয়ে নাকি? ভয় পেয়ে চলে গেছে। ভয় পেয়ে চলে আচ্ছা। গেছে। আর মামানি সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা। মামানি সেন্সলেস হয়ে গেছে। এবং অত রাত্রে তো এত বাচ্চার আসার কথা না আচ্ছা আসলে না, এখানে। এত রাত্রে বা কবরস্থান হুম, আশেপাশে হুম, কোনো হুম। গার্ডিয়ান নেবে, খুঁজতে যায়। সেটাই। তো মামা অবশ্য বুঝতে পারছে যে এখানে কোনো কিছু একটা রং আছে। হুম। তো এখন আর কি করে, এখন তো এগুলো অ্যাট্রাক্ট করে মামাকে, আপনার এই বউকে আপনার মনে করেন আশ্রিটা ডাইভার যে ছিল, আশ্রিটা মামানি সেন্সলেস হয়ে গেছে। আর ওদেরকে আশ্রিটা একদম সিরিয়াস অবস্থা করে ফেলছে। তো ওরা ওইখানে সেন্সলেস হয়ে, মামা ওইখানে সেন্সলেস হয়ে গেছিল। পরবর্তীতে নাকি সকালে আপনার মনে করেন কিছু লোক দেখতে পায় রাস্তার ধারে। তারপর ওদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে আর টেম্পো আর কি হয়েছিল? টেম্পো হলো আপনার একই অবস্থা, মানে সেন্সলেস অবস্থায় আসর টাসর, এখানে রক্ত নাকি ওই বাচ্চাগুলো আক্রমণ করেছিল আসলে। বাচ্চাগুলো আক্রমণ করেছিল। এবং এরা কারা কিচ্ছু জানা যায় না এখানে বাচ্চা। আর ঘটনা যেটা আমি একটু বলতে চাচ্ছি যে মামা পরবর্তীতে আপনার প্রায় 1 থেকে 1.5 মাস বোবা ছিলেন। এই ঘটনার পর থেকে কথা বন্ধ হয়ে গেছিল, কথা একদম বন্ধ, কোনো কিছুই করতেন না, চুপ থাকতেন। পরবর্তীতে আমার নানার একজন পীর বাবা ছিলেন, খুব কামেল। আচ্ছা। তো উনি ঝাড়ফুঁক করে, উনি খুব কামেল লোক, যেহেতু ধার্মিক লোক, ঝাড়ফুঁক করে তারপরে প্রবলেমটা সুস্থ করেন তাকে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসলে আজকের ঘটনাগুলো যেগুলো হয়েছে একটু লম্বা লম্বা ঘটনা হয়েছে, অডিও ক্লিপটিও বড় ছিল, তো একটা বিরতি নিতে হচ্ছে। ফিরে আসছি আবারও, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং তখন আপনাদের SMS এবং আপনাদের কিছু ফেসবুকের কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। একটা বিরতি যাচ্ছি। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:49। আমি দেখতে পাচ্ছি যে তুষার চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকের যে এপিসোডটা সেটা তিনি বলছেন মাইন্ড ব্লোয়িং। আমাদেরকে আরমান খান সিলেট থেকে SMS করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে SM সাগর লিখেছেন যে বেস্ট শো অফ বাংলাদেশ। আমাদেরকে হাদিউল ইসলাম লিখেছেন ভেরি ভেরি, আচ্ছা মানে তার কাছে অনেক অসম লেগেছে আজকে, তাই লিখেছেন। আকাশ আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি ধোলাইপাট থেকে। এছাড়াও নাবিসা লালবাগ থেকে SMS করেছেন, তিনি শুনছেন আমাদের ডাক্তার কাজিনের সাথে। এছাড়াও অলি আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে আছেন। লিমন শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের এখানে লিখেছেন যে টুডে ইজ 256th এপিসোড অফ ভূত এফএম, 256তম এপিসোড। এবং আপনি প্রত্যেকটা জিনিস তার মানে একদম মানে আপনি যে নিজের কাছে রেখেছেন এবং গুনে গেছেন, এটা একটা বিরাট ব্যাপার। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি বুবান বনশ্রী থেকে লিখেছেন, এবং আমাদের কাছে কাউসার আলী নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন। শাওন আমাদের সাথে রয়েছেন। কাপসি থেকে তুষার আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি মামুন হাসান। এছাড়াও তিমাথ আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আহমেদ ফার্মগেট থেকে। আমাদের সাথে রয়েছেন এমডি আল মামুন। এছাড়া আমাদের সাথে রয়েছেন আবির খিলগাঁও থেকে। এছাড়াও আকাশ রয়েছেন আমাদের সাথে। নাবিসা রয়েছেন আমাদের সাথে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই ফেসবুকে আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদের এখানে সাদ রয় সানি। এছাড়াও মেহেদি হাসান রিয়াদ আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও এখানে ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন সালাম শিকদার জয় রয়েছেন আমাদের এখানে রানা দেব রয়, ইমাদ ইসলাম, সুজন ভৌমিক। এছাড়াও রয়েছেন আমাদের এখানে সালমান শিকদার জয়, মোহাম্মদ বিন আব্দুল মুহিত। এছাড়াও মেহেদি হাসান নিলয়। আমার যে পেজটা রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি অনেকেই এখানে এই মুহূর্তে ফেসবুকের এই পেজটিতে রয়েছেন। অসম্ভব ভালো লেগেছে আজকের ভূত এফএম লিখেছেন এমডি মাসুদ রানা। এছাড়াও অসম ভূত এফএম লিখেছেন ইমন। এছাড়াও দেখতে পাচ্ছি আরমান খান আতিফ লিখেছেন আমাদের এখানে। এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি খালিদ হাসান হৃদয়। এছাড়াও চন্দন সরকার আমাদের এখানে রয়েছেন। আমাদের এখানে রয়েছেন রেইন ড্রপস। এছাড়াও আমাদের এখানে রয়েছেন সালমান শাদ, সাকিল সহ আরো অনেকে। যাই হোক, আমাদের
আমাদের ফেসবুকের পেজ তো আমরা সারা সপ্তাহ জুড়ে দেখতে পারবো। যারা ফেসবুকে আমাদের সাথে কমেন্ট এখনো পাঠাতে চান পাঠাতে পারেন, যারা পরবর্তীতে শুনবেন তারাও পাঠাতে পারেন। অনেকে অ্যাপ দিয়ে দেশের বাইরে থেকেও শুনছেন, তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন অনেক অনেক কৃতজ্ঞতা। অনেকে এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি যে একটু পরে সেহরি করব, অনেক মানুষ এখন রাস্তায় রয়েছেন, যেমন আমাদের প্রশাসনের ভাইরা যারা আছেন, অনেক ডক্টররা রয়েছেন, অনেক চিকিৎসা সেবা দেন, এরকম অনেকে রয়েছেন যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে শুনছেন এবং সেরকম SMS পাচ্ছি, সেরকম খবর পাচ্ছি, জানতে পাচ্ছি। তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা আপনাদের এই রাতের সঙ্গী হয়ে থাকতে চাই। প্রতি শুক্রবার অ্যাটলিস্ট আপনাদের রাতটা আমাদের সঙ্গে কাটবে এবং প্রচুর ভয় দেখাবো আপনাদেরকে, সেই আশ্বাস দিচ্ছি। এবং একটু পরেই তো সেহরি, সুতরাং খুব বেশি দেরিও নেই। আমাদের যারা গেস্টরা রয়েছেন তাদেরও বাসায় ফিরতে হবে এবং আমাদের আশা করছি যে আগামী সপ্তাহে আপনারা আমাদেরকে আরো ঘটনা পাঠাবেন এবং ঘটনা পাঠানোর অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে। তারপর আরেকবার মনে করে দিই, bhuthfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুকে অ্যাড্রেস আরেকবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radio.furti, www.facebook.com/bhuthfm.russell। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম এবং আশা করছি আগামী সপ্তাহ এরকম অনেকেই আগ্রহ দেখাবেন যারা স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে, সেই প্রত্যাশা রাখি। এবং আপনারা আছেন বলেই ভূত এফএম আছে এবং আপনারা থাকবেন আশা করছি সামনের সময়গুলোতেও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।